হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপ আজকে নেট ডিস্টার্ব দিবে না। আজকে আমরা শুরু করতে পারবো ইনশাল্লাহ। সব কিছু একটু ঠিকঠাক করে নেই। যারা জয়েন হয়েছো একটু জানো যে অডিও ভিডিও দুইটা ঠিক আছে কিনা। ক্যামেরাটা একটু নিচু করা লাগবে। আচ্ছা, মেবি দ্যাট ইজ ওকে। রাতুল ভাই, ফ্লুইড মেকানিক্স পড়তে মাথা খারাপ হয়ে যেতেছে আমার নিজেরই। আমি কি পড়াবো? আচ্ছা, এবার ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আমাকে নিজে চেক করি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা একটা নতুন জার্নি শুরু করতে যাচ্ছি। আমার ফার্স্ট অনলাইন পেইড কোর্স অর্গানিক কেমিস্ট্রির ওপর। তো আজকে টপিকে আমরা অর্গানিক কেমিস্ট্রি ইন্ট্রোডাকশন পড়ব। তো ইন্ট্রোডাকশনে আমরা আজকে জাস্ট একটু প্রি হিস্টোরি শুরুতে পড়বে, যে কীভাবে অর্গানিক কেমিস্ট্রি ইভলভ হইলো, কীভাবে আসলো। কারণ একটা জিনিস আমরা যখন পড়বো তারপর তার একটু ব্যাকগ্রাউন্ড জেনে নেওয়া দরকার, যে কীভাবে জিনিসটা আসলো, কীভাবে আমরা ইমপ্লাই করতে পারি জিনিসগুলোকে, ওগুলোকে কীভাবে ইমপ্লিমেন্ট করা হয়, কোন কোন কাজে লাগে, কোন কোন ফিল্ডে কাজে লাগে। এই জিনিসগুলো যখন আমরা জানবো তখন আমাদের পড়াশোনাটা আর একটু কনভিনিয়েন্ট মনে হবে, একটু তোমার কাছে চেনা চেনা মনে হবে, যে না, আমি যে জিনিসটা পড়তেছি এটার একটা প্র্যাকটিক্যাল ইউজ আছে, সো এই জন্য আমার পড়া লাগতেছে। তো তোমরা মানে গুণগত দ্রাব্যতা পড়ছো, অনেকে জানি না দ্রাব্যতা কোন কাজে লাগে। তো তোমরা যখন যদি জানতা যে দ্রাব্যতা এই কাজে লাগে, তখন তোমরা মনে হইতো যে না, ঠিক আছে, দ্রাব্যতাটা পড়তেছি, এটা একটা ইউজেস আছে। তো এই জিনিসগুলো আমরা আজকে একটু দেখার চেষ্টা করব, যে শুরুর কিছুক্ষণ, ধরো 15-20 মিনিট আমরা একটু প্রি হিস্টোরি নিয়ে আলোচনা করব। তারপর জৈব যৌগের যে তোমার এই ইউজেসগুলো নিয়ে আলোচনা করব। তারপর আমরা সামনে আগাবো ইনশাল্লাহ। তো আমরা জৈব যৌগ যদি শুরু করি, জৈব যৌগ, এখানে আমরা যৌগকে ক্লাসিফাই করতেছি। আমরা যৌগকে বিভিন্নভাবে ক্লাসিফাই করতে পারি। তোমার ধরো বিভিন্নভাবে ক্লাসিফাই করা যেতে পারে। তো বেসিকভাবে যদি আমি ক্লাসিফাই করি, তোমরা খুব সম্ভবত 7-8 বই ছিল এগুলা, যে তোমার যৌগকে ক্লাসিফাই করছে। তো যৌগকে কিভাবে ক্লাসিফাই করছে, এইভাবে, যে ধরো তোমার যৌগ, তো একটাকে আমরা বলতেছিলাম অজৈব যৌগ, আর একটাকে আমরা বলতেছিলাম জৈব যৌগ। এটা আমরা একটা খুবই জেনারেলাইজড ক্লাসিফিকেশন, একদম সোজাসাপটা হিসেবে আমরা যৌগকে দুইটা ক্লাসিফাই করতে পারি। একটা অজৈব যৌগ আর একটা জৈব যৌগ। বুঝতে পারছো? তো এখন কথা অজৈব যৌগ কোনগুলো আর জৈব যৌগ কোনগুলো। জৈব যৌগ ডেফিনেশন যদি আমরা সিম্পলি খুব একদম নর্মালি দিতে চাই, তাহলে আমরা বলতে পারি যেগুলো জীবদেহ থেকে আসে, যেটা জীবদেহ থেকে আসে, জীবদেহ হতে, যারা জীবদেহ হতে আসে তাদেরকে আমরা বলি জৈব যৌগ। যেমন ধরো মিথেন, CH4, খুবই একটা কমন এক্সাম্পল অফ অর্গানিক সাবস্টেন্স। তো এইটাকে আমরা নর্মালি প্রাকৃতিক গ্যাস নামে চিনি আসলে, যে প্রাকৃতিক গ্যাস। তো এখন এটাকে কেন আমরা জীবদেহ থেকে আসছে বলতেছি, এটার পিছনে রিজন এইরকম,
যে আমাদের দেহে তো প্রচুর গ্যাস ফিল্ড আছে, তাই না? যে গ্যাসের যে ক্ষেত্র আছে, গ্যাস ক্ষেত্র আছে, যেখান থেকে আমরা গ্যাস উত্তোলন করি। তো আমাদের যে গ্যাসগুলা পাওয়া যায় এগুলো, হ্যাঁ, আমার পার্সেন্টেজটা অ্যাকুরেট মনে নাই, বাট মানে 99% অ্যারাউন্ড এরকম হচ্ছে মিথেন থাকে। তো ওখানে আরও অনেক মিক্সচার থাকে যেগুলো থেকে সেপারেট করা হয় আর কি। তো এগুলো আসলে তৈরি হয় কেমনে, এই মিথেনটা যে আসছে এটা তৈরি হয়েছে কেমনে? তৈরি হওয়ার পিছনে রিজন হচ্ছে এরকম যে মনে করো যে আমরা তো মনে করো এই মিথেনটা পাই হচ্ছে মাটির অনেক গভীর থেকে, মনে করো কয়েক হাজার ফুট গভীর হইতে পারে। তো মনে করো এটা হচ্ছে আমাদের সারফেস, ভূমির সারফেস বা মাটির স্তর। তো এখানে মনে করো কোথাও একটা মিথেন গ্যাসের রিজার্ভার আছে, বা মনে করো তোমার হচ্ছে আমাদের জৈব যৌগের রিজার্ভার আছে। তো আমরা এটা সন্ধান পাইলাম। তো এইটা তৈরি হইলো কেমনে? এটা তৈরি হওয়ার পিছনে রিজন হচ্ছে যে বিভিন্ন সময়ে ধরো ডাইনোসর বা অন্যান্য কোনো জীবদেহ বা অন্যান্য কোনো উদ্ভিদ, এগুলো যখন মাটির নিচে চাপা পড়ে যায়, মাটির নিচে যখন চাপা পড়ে যায়, তো তুমি চিন্তা করো যখন হচ্ছে তুমি যত নিচে যাবা, উপর থেকে যত নিচের দিকে যাবা, তত কি হবে? প্রেশার বাড়বে, যেটাকে পি দিয়ে আমি ডিনোট করতেছি। প্রেশার বাড়বে, সাথে সাথে কি বাড়বে? টেম্পারেচারও বাড়বে যত আমি নিচে যাব। তো এই অত্যাধিক চাপ এবং তাপমাত্রার ফলে, এখন একটা জিনিস বলে রাখি যে ম্যাক্সিমাম বলতে কি সব জীবদেহে একটা কমন জিনিস থাকে, বলতে পারবা কমন জিনিসটা কি? সব জীবদেহে একটা কমন জিনিস থাকে। আমার রেগুলার স্টুডেন্টগুলো এখনও জয়েন হয়নি আজকে। আচ্ছা, কেবল 9টা 8 বাজে, আমি একটু আর্লি শুরু করে দিছি। আচ্ছা, জীবদেহে একটা কমন জিনিস হচ্ছে তোমার কার্বন। এই কার্বনটা ম্যাক্সিমাম বলো বা সব জীবদেহেই তুমি কার্বন পাবা। আমার জীবদেহেও কার্বন আছে, তোমার বডিতেও কার্বন আছে, একটা গাছের মধ্যেও কার্বন আছে। তো যত জীবদেহ আছে এগুলোতে সবগুলোতেই কার্বন আছে। তো এই কার্বনগুলা কি করে? তোমার অত্যাধিক তাপ আর চাপে, এই তাপ মানে এই তাপমাত্রার প্রভাবে এবং চাপের প্রভাবে হচ্ছে বিভিন্ন ধরনের স্ট্রাকচার তৈরি করতে পারে। তো বিভিন্ন ধরনের স্ট্রাকচার তৈরি করতে পারে, যেমন মনে করো যদি এরকম স্ট্রাকচার তৈরি করে যে CH, তখন এটা হয়ে যায় মিথেন। বা এইরকম আমরা দেখবো যে স্ট্রাকচার কেন তৈরি করতে পারে, হ্যান ত্যান হবে যাবে, এগুলো সামনে আসবে, সমস্যা নেই। কিন্তু ওরা কি করতে পারে? অত্যাধিক চাপ এবং তাপের ফলে বিভিন্ন ধরনের স্ট্রাকচার তৈরি করতে পারে। এই স্ট্রাকচার তৈরি করার ফলে তোমার কি হয়? এখান থেকে আমরা মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, তারপর হচ্ছে অ্যালডিহাইড, কিটোন, হ্যান ত্যান হবে যাবে, আরও অনেক কিছু পাই। তো একইভাবে যেটা হচ্ছে, এই জন্য আমরা বলতেছি যে এটা হচ্ছে জীবদেহ থেকে আসতেছে। জীবদেহ থেকে কেমনে আসতেছে? জীবদেহ ডিকম্পোজ হইতেছে, যেগুলো হচ্ছে মৃত জীবদেহ, সেগুলা মাটির নিচে যাইতেছে অত্যাধিক চাপ এবং তোমার হচ্ছে তাপমাত্রার কারণে। চাপ এবং তাপমাত্রার কারণে কি হচ্ছে? ওরা হচ্ছে বিভিন্ন ধরনের শেপ নিচ্ছে। এই শেপ নেওয়ার ফলে তোমার হচ্ছে কি হচ্ছে? একটা আমরা যৌগ পাইতেছি, বা যৌগের মিক্সচার অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে পাওয়া যায়। ওখান থেকে আমরা সেপারেট করি তোমার হচ্ছে বিভিন্ন ধরনের ইয়ার মাধ্যমে। আচ্ছা, তো এই জন্য আমরা এই যৌগগুলোকে বলতেছি হচ্ছে জৈব যৌগ, যেহেতু জীবদেহ থেকে পাওয়া যায়। আর যেমন মনে করো অজৈব যৌগের কথা যদি বলি, তো অজৈব যৌগের কথা বললে বলা যায় হচ্ছে H2SO4। তো এটা কিন্তু তোমার হচ্ছে মাটির নিচ থেকে উত্তোলন, মানে সালফিউরিক অ্যাসিড মাটির নিচ থেকে উত্তোলন করা লাগবে এমনটা না, তুমি চাইলে বাইরেও বানাইতে পারো। জৈব যৌগ বাইরে থেকে বানানো যায়, এটা ব্যাপার না। মানে বানানো যায় বলতে বানানো যায়, আমরা সামনে দেখব। কিন্তু এই H2SO4 যে যৌগটা, এটা কিন্তু জীবদেহ থেকে আসে নাই, এটা আসছে অন্য কোনো সোর্স থেকে। তো ওই জন্য আমরা বলতেছি এটা অজৈব, যে এটা জীবদেহ থেকে আসে নাই। এটা হচ্ছে নর্মাল ক্লাসিফিকেশন, যে জৈব যৌগ আর অজৈব যৌগের মধ্যে পার্থক্য। এখন একটা কম্প্যারিজন দেই তোমাদের, যে আমাদের যেহেতু আমাদের নন কম্পাউন্ড অনেকগুলো আছে, আমরা অনেক ধরনের কম্পাউন্ড আবিষ্কার করছি, যেমন H2SO4 কথা বললাম, মিথেনের কথা বললাম। তো এইরকম যদি আমরা কাউন্ট করি, আমরা যতগুলো এই পর্যন্ত আবিষ্কার করতে পারছি, এরকম জৈব যৌগের সংখ্যা হচ্ছে অ্যারাউন্ড 20 মিলিয়ন। অ্যারাউন্ড হচ্ছে 20 মিলিয়ন, যেখানে হচ্ছে অজৈব যৌগ মাত্র হচ্ছে তোমার 5 লাখ। তো এই অজৈব যৌগ সংখ্যায় অনেক কম কম্পেয়ার টু জৈব যৌগ। জৈব যৌগ প্রচুর পরিমাণে পাওয়া যায়,
প্রাকৃতিতে। এটার পিছনের রিজন হচ্ছে এই কার্বন, কারণ কার্বন সব জায়গায় আছে, তোমার সব জীবদেহে কার্বন আছে। এগুলো সামনে আমরা দেখবো, আমরা জাস্ট একটু প্রি হিস্টোরি পড়তেছি, এগুলো এক্সামে অতভাবে আসবে না, জাস্ট একটু বোঝার জন্য যে জৈব যৌগটা আসতেছে কোথায় থেকে, বুঝতে পারছো? তো এখন কথা হইতেছে যে জৈব যৌগ তো আমরা বুঝলাম যে যৌগ দুইভাবে আমরা ক্লাসিফাই করতে পারি, একটা হচ্ছে অজৈব যৌগ আর একটা হচ্ছে জৈব যৌগ। জৈব যৌগ কাকে বলতেছি? যেটা হচ্ছে জীবদেহ থেকে আসে। এখন জীবদেহ থেকে যেটা আসে না সেটাকে আমরা বলতেছি অজৈব যৌগ। তো অজৈব যৌগ নিয়ে তোমাদের সিলেবাসে হচ্ছে তোমার বাকি সব চ্যাপ্টারে আলোচনা করছে। তোমার দ্বিতীয় অধ্যায় বলো, ফার্স্ট পেপারের, তৃতীয় বলো, চতুর্থ বলো, পঞ্চম বলো। পঞ্চমে কিছু একটু অর্গানিক সাব পার্ট আছে, তোমার ইথানোয়িক অ্যাসিড আছে, বাট ওটা আমরা নেগলেক্ট করতে পারি। কিন্তু তারপর হচ্ছে পরিবেশ রসায়নের কথা বলো, বা হচ্ছে তোমার পরিমাণগতের কথা বলো, ইলেকট্রোকেমিস্ট্রির কথা বলো, সব জায়গায় কিন্তু এই অজৈব যৌগ নিয়ে ডিল করছে মেইনলি। কিন্তু আমরা যখন জৈব যৌগ পড়ি তখন এখানে শুধুমাত্র এই জৈব যৌগ নিয়ে ডিল করা হয়, বুঝতে পারছো? এটার পিছনের রিজন হচ্ছে এইটাই, যে এটাকে জাস্ট একটা অধ্যায়ে কনভার্ট কেন করা হইলো। জাস্ট একটা অধ্যায়ে কনভার্ট করার কারণই হইতেছে এটার যে দেখো হিউজ অ্যামাউন্ট, এটা হচ্ছে অ্যারাউন্ড আমরা জানি 20 মিলিয়ন, এখনও আবিষ্কার হইতে আছে। তো অলরেডি আমরা 20 মিলিয়ন জানি, তো সামনে এটা আরও বাড়বে। ওই জন্য এটাকে স্পেশালি একটা অধ্যায়ে আমরা ঢুকাই দিছি, বুঝতে পারছো? তো এই জন্য এই জিনিসটা আমরা স্পেশালি পড়ি। তো এতক্ষণ যেটা পড়াইলাম এগুলো এক্সামে আসবে না, জাস্ট এমনিতে জাস্ট একটা ওভারভিউ দেওয়ার জন্য যে জৈব যৌগ তোমার হচ্ছে কেমনে আসছে, কেমনে ইভলভ হয়, এই টাইপের জিনিসপত্র। তো এখন আমরা অজৈবটাকে সাইড করতে পারি, এখন জৈব যৌগটা নিয়ে একটু পড়াশোনা করতে পারি। তো আমরা যদি শুরু করি জৈব যৌগ, তাহলে প্রথমে আসে যে জৈব যৌগ তো আমরা বুঝলাম যে জীবদেহ থেকে আসে। তো এটা তো পরীক্ষার খাতায় লিখলে আমাদের মার্ক দিবে না। যে তুমি যদি বলো যে জৈব যৌগ কাকে বলে, তোমাকে কোশ্চেন করছে, তুমি বলছো যে যারা জীবদেহ থেকে আসে তারা হচ্ছে জৈব যৌগ, তো এটা বললে টিচার মার্ক দিবে না। কারণ দেখো আমি তোমাদের বলি, আমরা যদি জৈব যৌগের কথা বলি আগে স্ট্যান্ডার্ড সংজ্ঞাটা লিখি, তারপর কেন সেটা ডিসক্রাইব করতেছি। তো প্রথমে আমাদের টপিক হচ্ছে জৈব যৌগ। তো জৈব যৌগ তাকেই বলা হয়, যার সোজা সংজ্ঞা হচ্ছে এইটা, যে হাইড্রোকার্বন ও এর জাতক জৈব যৌগ বলে। এটা হচ্ছে একটা প্রপার সংজ্ঞা। তো হাইড্রোকার্বন কি, এটা 9-10 তোমরা পড়ছো, দ্বিতীয় অধ্যায় মনে করে দেখো, হাইড্রোকার্বন পড়াইছে। তো হাইড্রোকার্বন কাকে বলে? যাদের মধ্যে শুধু হাইড্রোজেন আর কার্বন থাকে তাদেরকে আমরা বলি হচ্ছে হাইড্রোকার্বন। যাদের মধ্যে কি থাকে? শুধু কার্বন আর শুধু হাইড্রোজেন থাকে, তাদেরকে আমরা বলি হচ্ছে হাইড্রোকার্বন। তারপর আমরা বলছি শুধু হাইড্রোকার্বন না, হাইড্রোকার্বনের জাতক। এই জাতক শব্দটাও অনেকে নতুন লাগতে পারে, আমি বিস্তারিত একটু বর্ণনা করতেছি। তো হাইড্রোকার্বন যদি হয় সেটাকে আমরা জৈব যৌগ বলবো, এবং তার যদি জাতক হয়, ওই হাইড্রোকার্বনের যদি জাতক হয় সেটাকেও আমরা জৈব যৌগ বলবো। তো এখন কথা হচ্ছে জাতক জিনিসটা কি। তো জাতক জিনিসটা হচ্ছে, জাতকের কথা যদি আমরা আসি, যে জাতক মানে হচ্ছে যদি সোজা ভাষায় আমি বলি যে সন্তান, যেমন মা বাবা থেকে একটা সন্তান আসে, বা একটা ছেলে বা মেয়ে একটা মা বাবা থেকে আসে, ওইরকম হাইড্রোকার্বন হচ্ছে মা বাবা আর এই জাতক হচ্ছে তার সন্তান। তো জাতক বলতে আমরা বুঝি যে উৎপন্ন, কোনো কিছু থেকে উৎপন্ন, মানে হাইড্রোকার্বনের জাতক মানে হচ্ছে হাইড্রোকার্বন থেকে উৎপন্ন, বুঝতে পারছো? হাইড্রোকার্বন থেকে উৎপন্ন হবে, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। শুধু উৎপন্ন হইলেই জাতক হবে না, উৎপন্নের সাথে কি হইতে হবে? ধর্মে মিল থাকতে হবে। এই দুইটা কন্ডিশন যদি কেউ স্যাটিসফাই করে, যে হাইড্রোকার্বন থেকে উৎপন্ন হয়েছে এবং হাইড্রোকার্বনের সাথে ধর্মে মিল আছে, পুরোপুরি তো মিল থাকবে না। দেখো বাবা মার সাথে সন্তানের চেহারার মিল থাকে, আচার আচরণের মিল থাকে, কিন্তু 100% কি মিল থাকে? থাকে না। তো ওই জন্যে আমরা বলতেছি কি, উৎপন্ন হইতে হবে, অ্যাট ফার্স্ট উৎপন্ন হইতে হবে
দ্বিতীয়ত ধর্মে মিল থাকতে হবে। যদি এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করে তখন সেটাকে আমরা বলি হচ্ছে জাতক। তো হাইড্রোকার্বন এবং যারা জাতক, এই হাইড্রোকার্বনের জাতক, তাদেরকে আমরা বলি হচ্ছে জৈব যৌগ। তো একটা এক্সাম্পল দেই, মনে করো একটু আগে আমরা মিথেনের এক্সাম্পল দেখলাম। মনে করো মিথেন, দেখো তো এটার মধ্যে কার্বন আছে আর হাইড্রোজেন আছে। এটার মধ্যে একটা কার্বন আছে, 4টা হাইড্রোজেন আছে, তাই না? তো কার্বন আছে আর হাইড্রোজেন আছে, তো যেহেতু অন্য কিছু আর নাই, তার মানে এটাকে আমরা একটা হাইড্রোকার্বন বলতে পারি। এটা 9 10-এ পড়ছো, এটাকে আমরা হাইড্রোকার্বন বলতে পারি। এখন হাইড্রোকার্বন বলার পর যেহেতু আমরা সংজ্ঞায় বললাম যে হাইড্রোকার্বন যারা, তারাই হচ্ছে জৈব যৌগ, তাহলে এটাকে ডিরেক্টলি আমরা জৈব যৌগ বলতে পারি। এখন আসি জাতকের কথা, যে জাতক কেমনে আসবে, তাই না? যে জাতক কেমনে আসবে, ধরো আমি হচ্ছে এটাকে বিক্রিয়া করাইলাম কিছুর সাথে, নিচে মনে হয় জায়গা আছে, হ্যাঁ জায়গা আছে। ধরো আমি মিথেনকে পোড়াইলাম, CH4, তোমরা হচ্ছে ওই যে দহন বিক্রিয়া পড়ছো না, দহন বিক্রিয়ায় কী করতে হয়, অক্সিজেন দিতে হয়, অক্সিজেন দিয়ে পোড়াইতে হয়। তো আমি কি করলাম, এটার সাথে অক্সিজেন দিলাম, তো কি হবে, এটাও 9 10-এ পড়ছো। যদি জৈব যৌগকে পোড়ানো হয় তাহলে সেখানে কার্বন ডাইঅক্সাইড আর পানি তৈরি হয়, এটা হচ্ছে তৈরি হয়। এখন দেখো আবার আরেকটা বিক্রিয়া কনসিডার করো, এই বিক্রিয়াটা 9 10-এর অর্গানিক কেমিস্ট্রিতে পড়ছো। CH4 এর সাথে যদি আমি ক্লোরিন দেই, সাথে হচ্ছে সূর্যালোক বা ইউভি দেই, তাহলে 4 স্টেপে রিয়াকশন হয় না, যে একটা করে ক্লোরিন যায় হাইড্রোজেন সরে, ক্লোরিন যায় হাইড্রোজেন সরে, ক্লোরিন যায় হাইড্রোজেন সরে। এটা এখন না বুঝলেও কোনো সমস্যা নেই, আমি সামনে পড়াবো। তো এইটার ফলে লাস্ট স্টেপে যেটা তৈরি হয় সেটা হচ্ছে CCl4। তো এখানে দেখো এই CH4 থেকে, এখানে CH4 থেকে কার্বন ডাইঅক্সাইডও তৈরি হয়েছে, CH4 থেকে পানিও তৈরি হয়েছে, আবার এখানে CH4 থেকে CCl4ও তৈরি হয়েছে। এখন তুমি বলো তো কোনটা জাতক হবে কোনটা জাতক হবে না, এটা আমরা কেমনে ডিটারমাইন করব? অ্যাট ফার্স্ট আমরা দেখলাম যে এখান থেকে এটাও তৈরি হয়েছে, এটাও তৈরি হয়েছে, এখান থেকে এটা তৈরি হয়েছে, এটা তৈরি হয়েছে, ভালো কথা। তো প্রথম কন্ডিশন আমাদের স্যাটিসফাই করছে, উৎপন্ন হয়েছে। এখন দ্বিতীয় কন্ডিশন যে ধর্মে মিল থাকতে হবে। এখন তুমি চিন্তা করো CH4 এটা হচ্ছে একটা জৈব যৌগ, আমরা জানি, কারণ কি হাইড্রোকার্বন আছে শুধু, তাহলে জৈব যৌগ। এখন কার্বন ডাইঅক্সাইড কি জৈব যৌগ? কার্বন ডাইঅক্সাইড কিন্তু জৈব যৌগের কথা পরে আসি। কার্বন ডাইঅক্সাইড কি মানে হাইড্রোকার্বন? না, কারণ কি এতে হাইড্রোজেনই নাই, তো হাইড্রোকার্বন না। ঠিক আছে, ভালো কথা। তো জাতক হইতেও পারে, আমরা একটু চিন্তা করে দেখি। কিন্তু দেখো CH4 মিথেন এটা হচ্ছে একটা তোমার কি বলে, আমরা বলতে পারি অপোলার যৌগ। কার্বন ডাইঅক্সাইডও কাইন্ড অফ অপোলার। তো একটা ধর্মে মিল আছে, বাট ম্যাক্সিমাম ধর্মে দেখা যায় যে কি এই CH4 এর সাথে এই কার্বন ডাইঅক্সাইডের কোনো ধর্মের মিল নাই। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই কার্বন ডাইঅক্সাইডের সাথে তোমার হচ্ছে এই মিথেন যেটা থেকে উৎপন্ন হয়েছে সেটার কোনো ধর্মের মিল নাই, এর কোনো ধর্মে মিল নাই। তাহলে কি এটা জাতক হবে না, তাই না? দেখো CH4 থেকে উৎপন্ন হয়েছে, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, কিন্তু কি নাই, ধর্মে মিল নেই। ধর্মে মিল না থাকলে জাতক হবে না। কিন্তু এটাও তোমার CH4 একটা হচ্ছে তোমার যে ধর্ম দেখায়, CCl4 কাইন্ড অফ সেম ধর্ম দেখায়। এখন হয়তো মাথার উপর দিয়ে যাইতেছে যে ভাই কি বলতেছেন, যে কেমনে বুঝবো ধর্মে মিল আছে না নাই। এটা জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছে, তোমাকে কখনো পরীক্ষায় এইভাবে জিজ্ঞাসা করবে না যে কোনটা ধর্মে মিল আছে কোনটা ধর্মে মিল নেই। এটা জাস্ট তোমাকে এই যে এই সংজ্ঞাটা বোঝানোর জন্য আমি বোঝাচ্ছি। এগুলো এক্সামে ওইভাবে আসবে না কখনো, তোমাকে এক্সামে এই সংজ্ঞাটা জিজ্ঞাসা করবে, এবং জাতক কাকে বলে এটা জিজ্ঞাসা করতে পারে, অথবা এই জিনিসটা জিজ্ঞাসা করতে পারে যে এই জিনিসটা ব্যাখ্যা করো, যে
কার্বন ডাইঅক্সাইডের মধ্যেও কার্বন আছে, আবার CH4 এর মধ্যেও কার্বন আছে। দুইটার মধ্যে কার্বন থাকার ফলেও একটা জৈব যৌগ হচ্ছে আর একটা জৈব যৌগ হচ্ছে না। কারণ কি, এটা থেকে উৎপন্ন হইতেছে ঠিক আছে, বাট এখানে কি নাই, ধর্মে মিল নাই। ধর্মে মিল না থাকার কারণে জাতক হচ্ছে না। আর জাতক না হইলে কি হবে না, আমাদের কি জৈব যৌগ হবে না। আর এখানে এর সাথে এর মিল আছে, সেটা আমরা যখন জৈব যৌগের ভিতরে পড়বো তখন দেখব যে এটার সাথে এটার মিল আছে। তো এটার মিল থাকার ফলে এটা কি হচ্ছে, জাতক হচ্ছে। তো এটা যদি জাতক হয় তাহলে এটা অবশ্যই আমাদের কি হবে, জৈব যৌগ হবে। বুঝতে পারছো? তো সংজ্ঞা সবার কাছে ক্লিয়ার যে হাইড্রোকার্বন ও এর জাতককে জৈব যৌগ বলে। এখন জাতক কারা? জাতক হচ্ছে উৎপন্ন এবং ধর্মে মিল থাকতে হবে। আর এটার একটা এক্সাম্পল, দুইটা এক্সাম্পল আমরা দেখলাম, যে একটাতে হচ্ছে ধর্মে মিল না থাকার কারণে তোমার হচ্ছে জাতক হইল না, জাতক না হওয়ার কারণে জৈব যৌগ হইল না। আর আরেকটাতে ধর্মে মিল আছে, ওই জন্য জাতক হইল, জাতক হওয়ার ফলে আবার কি হইলো, জৈব যৌগ হইল। বুঝতে পারছো? এটা ক্লিয়ার হইলে একটু ডান কমেন্ট করো, তারপর আমরা সামনে আগাই। না বোঝার আসলে কিছু নাই, এত ডিপ জিনিস এখনো পড়াই নেই, তো আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আমরা হচ্ছে একটু সামনে আগাই। এখন হচ্ছে বলছিলাম একটু প্রি হিস্টোরি পড়বো আমরা, জৈব যৌগের প্রি হিস্টোরি, যে জৈব যৌগ কেমনে আসছে। তো দীর্ঘদিন ধরে বিজ্ঞানীরা হচ্ছে জানতো না যে জৈব যৌগ বা অর্গানিক কম্পাউন্ড তোমার বাইরে, জীবদেহের বাইরে তৈরি করা যায়। মানে আমরা ল্যাবরেটরিতে বা বিভিন্ন কলকারখানায় হচ্ছে জৈব যৌগ তৈরি করতে পারি, এটা আমাদের জানা ছিল না। তো আমরা ওই যে দেখলাম কি, মাটির নিচে তোমার হচ্ছে জীবদেহ যখন থাকে তখন হচ্ছে অত্যাধিক প্রেশার এবং টেম্পারেচারের ফলে কি হয়, আমাদের হচ্ছে জৈব যৌগ বা অর্গানিক কম্পাউন্ড তৈরি হয়। তো এটা আমাদের দীর্ঘদিন মানে কোনো ক্লু ছিল না যে কেমনে এটা আমরা বাইরে তৈরি করব, আমরা নিজে নিজে তৈরি করব। যেমন H2SO4 এর কথা যখন বলতেছিলাম, H2SO4 কিন্তু আমরা তৈরি করতে পারি, এখন তৈরি করতে পারি, আগেও তৈরি করতে পারতাম। কিন্তু এই যে মিথেন, তারপর হচ্ছে তোমার মনে করো ইউরিয়া, এগুলো হচ্ছে আমরা তৈরি করতে পারতাম না। তো এই জন্যে একটা মতবাদ ছিল তৎকালীন, সেই মতবাদটার নাম হচ্ছে প্রাণশক্তি মতবাদ। বিজ্ঞানী বার্জেলিয়াস এই মতবাদটা দেয়, মতবাদটার নাম লেখো হচ্ছে প্রাণশক্তি মতবাদ। এটা দিছে হচ্ছে তোমার 1807 সালে। এটাতে এই প্রাণশক্তি মতবাদটা দেয় হচ্ছে বিজ্ঞানী বার্জেলিয়াস। তো উনি কি বলছে, তো উনি স্টেটমেন্ট দিছে যে জৈব যৌগগুলা একটা অদ্ভুত শক্তির প্রভাবে শুধুমাত্র জীবদেহে তৈরি হয়, এগুলাকে বাইরে তৈরি করা সম্ভব না। ওনার কথা হইতেছে জীবদেহ ব্যতীত জৈব যৌগগুলোকে বাইরে তৈরি করা সম্ভব না। তো এটাকে এইভাবে উনি বলছিল যে জৈব যৌগ রহস্যময় শক্তির প্রভাবে শুধুমাত্র জীবদেহে তৈরি হয়। অবশ্যই এটা পরে ভুল প্রমাণিত হয়, এটাও আসতেছি আমরা। তো এটা হচ্ছে আমাদের প্রাণশক্তি মতবাদ, যে উনি বলছে যে রহস্যময় শক্তির প্রভাবে, কোন শক্তির প্রভাবে সেটা উনি ব্যাখ্যা করতে পারেন নাই, ওই জন্য বলছে যে রহস্যময় শক্তির প্রভাবে। এটা হচ্ছে ভুল। কেন ভুল এটা পরে
আরেক বিজ্ঞানী হচ্ছে দেখছে যে আসলে বাইরে তৈরি করা যায়। তো ওই জন্য তখন এই মতবাদটা ভুল প্রমাণিত হয়েছে। তো কিন্তু বার্জেলিয়াস একটা কথা বলছিল যে জৈব যৌগ রহস্যময় শক্তির প্রভাব শুধুমাত্র জীবদেহে তৈরি হয়। জীবদেহে কেমন তৈরি হয়? আমরা যে মানে ইউরিন যেটাকে আমরা বলি, তো ইউরিনের মধ্যেও তোমার অনেক কিছু পাওয়া যায়। তোমরা যারা বায়োলজিতে পড়ছো, তোমরা 26 ব্যাচের আছো যারা বায়োলজিতে পড়ছো, তো ইউরিনের মধ্যে অনেক কিছু, একটা অর্নিথিন চক্র নামে একটা চক্র আছে যেখানে ইউরিয়া তৈরি হয়। তো ওই টাইপের যৌগগুলো আমরা বাইরে তৎকালীন তৈরি করতে পারতাম না। এই যে 1807 সালের কথা বলতেছি, তখন আমরা বাইরে তৈরি করতে পারতাম না ওই ইউরিয়া। এখন তো অহরহ ইউরিয়া পাওয়া যায়। তার মানে কি, এই যে স্টেটমেন্টটা দিছে, স্টেটমেন্টটা ভুল। তো তখন পর্যন্ত ঠিক ছিল যে আমরা জানতাম না আসলে। কিন্তু পরে যখন হচ্ছে এটা হচ্ছে টাইমটা আমার মনে নেই, তো ফ্রেডরিক ভোলার নামক একজন বিজ্ঞানী, ফ্রেডরিক ভোলার, তো উনি করছে কি, মানে আনইনটেনশনালি, মানে ওনার কোনো ইন্টেনশনই ছিল না যে উনি জৈব যৌগ নিয়ে কাজ করবে। তো উনি কি করতেছিল যে লেড সায়ানাইডের সাথে অ্যামোনিয়াম তোমার না ক্লোরাইড, এটার একটা হচ্ছে বিক্রিয়া করতেছিল, লেড সায়ানাইডের সাথে অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া করতেছিল ল্যাবে। তো উনি কি করছে, ওই ওনার ডিজায়ার ছিল একটা জিনিস তৈরি করা, কিন্তু উনি কি ওইটাতে মনে করো যে পরিমাণ হিট দেওয়া দরকার ছিল উনি ভুলে এক্সট্রা হিট দিয়ে ফেলছে, মানে অতিরিক্ত হিট দিয়ে ফেলছে। যেটা হিট দেওয়া দরকার ছিল তার থেকে বেশি হিট দিয়ে ফেলছে। ফলে উনি দেখে যে অন্য একটা জিনিস তৈরি হয়ে গেছে। অন্য জিনিস তৈরি হয়ে যাওয়ার পর উনি একদম মানে আশ্চর্যান্বিত হয়ে গেছে যে এটা কী তৈরি হলো। তখন যখন উনি ওইটা একটু বিস্তারিতভাবে গবেষণা করে দেখছে, যে দেখে যে উনি একটা তোমার হচ্ছে জৈব যৌগ তৈরি করে ফেলছে। তো একটু হাতে দেখাই, তোমার হচ্ছে রিয়াকশনে দেখাই। উনি নিছিল হচ্ছে লেড সায়ানাইড। লেড সায়ানাইডের সংকেত হচ্ছে PbCnO2, PbCnO2, তার সাথে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl। তো উনি একটু বেশি হিট দিয়ে ফেলছিল। বেশি হিট দেওয়ার ফলে তৈরি করছিল হচ্ছে PbCl2, আর হচ্ছে তোমার তৈরি হয়েছিল 2NH4Cl, ওয়েট, NH4Cl না, NH4Cn। আচ্ছা ওয়েট, এখানে এইভাবে না লিখি। তো এখানে একটা নতুন জিনিস তৈরি হয়েছিল, এইরকম একটা যৌগ তৈরি হয়েছিল H2NCONH2। তো উনি এইটা দেখো, লেড সায়ানাইড, এটা হচ্ছে একটা ইনঅর্গানিক কম্পাউন্ড বা অজৈব যৌগ, অজৈব যৌগ। অ্যামোনিয়াম ক্লোরাইড, এটাও একটা অজৈব যৌগ। তো উনি যখন একটু বেশি হিট দিয়ে ফেলছে, এটাও অজৈব যৌগ, ঠিক আছে, কিন্তু এটা দেখে কেউ চিনতে পারতেছো এটা কিসের সংকেত? বলো তো এটা কিসের সংকেত? এটা হচ্ছে আমাদের ইউরিয়ার সংকেত। এটা হচ্ছে ইউরিয়া, যেটা আমরা সার আকারে তোমার হচ্ছে মাটিতে দেই। তো এখন ইউরিয়া হচ্ছে একটা জৈব যৌগ। তো দেখো, আমরা দুইটা অজৈব যৌগ নিছি কিন্তু তৈরি করছি কি জৈব যৌগ। তো এটা আনইনটেনশনালি হয়েছে, বাট হয়েছে তো, হয়েছে না? তো এই যখন এই ঘটনাটা ঘটলো যে দুইটা অজৈব যৌগ নিয়ে আমরা একটা জৈব যৌগ বানায় ফেললাম, তখন হচ্ছে এই বার্জেলিয়াসের তত্ত্বটা ক্রস হয়ে গেল। তখন এই বার্জেলিয়াসের তত্ত্বটা আর খাটলো না, যে উনি বলছিল শুধুমাত্র জীবদেহে তৈরি করা যায়, কিন্তু ফ্রেডরিক ভোলার ওইটা ল্যাবে তৈরি করে ফেলছে। ওই জন্য ওনাকে ফাদার অফ অর্গানিক কেমিস্ট্রি বলা হয়। জাস্ট বিকজ অফ দ্যাট উনি একটা নতুন দিগন্তের সূচনা করে দিয়ে গেছে, যে ঠিক আছে আমরা
অজৈব যৌগ থেকেও জৈব যৌগ বানাইতে পারি। বুঝতে পারছো? এতদিন তার আগ পর্যন্ত এই ফ্রেডরিক ভোলার এই এক্সপেরিমেন্ট করার আগ পর্যন্ত, যদিও উনি ইচ্ছা করে করেন নাই, এটা যে আনইনটেনশনালি করে ফেলছে, তো তারপরও তো উনি করার পর যেটা পাইছে যে একটা জৈব যৌগ তৈরি করা যায়, তো এর ফলে আমরা বুঝতে পারছি যে জৈব যৌগ আসলে জীবদেহের বাইরেও আমরা তৈরি করতে পারি চাইলে। ঠিক আছে? তো এটা হচ্ছে প্রাণশক্তি মতবাদ, আর এটার কাউন্টারে এইটা আসছে। তো এখান থেকে আমাদের শুরু হয় যে জৈব যৌগ নিয়ে পড়াশোনা। যে এতদিন আমরা জানতাম না যে আমরা জৈব যৌগ তৈরি করতে পারি বা মডিফিকেশন করতে পারি, একটা থেকে আরেকটা তৈরি করতে পারি বা একটা থেকে আরেকটা কনভার্ট করতে পারি, এই টাইপের জিনিসগুলো আমাদের আগে জানা ছিল না। কিন্তু যখন হচ্ছে ফ্রেডরিক ভোলার আসলো, তখন উনি হচ্ছে আনইনটেনশনালি বের করে ফেললো যে আমরা অজৈব যৌগ থেকে জৈব যৌগতে যাইতে পারি, আবার জৈব যৌগ থেকে একটা থেকে আরেকটা আমরা পরে অন্যান্য বিজ্ঞানীরা কাজ করার পর দেখছে যে একটা থেকে আরেকটা তৈরি করা যায়। তো এইভাবে আসলে জৈব যৌগ তোমার ধীরে ধীরে ইভলভ হয়েছে। এটা বুঝতে পারছো? এটা হচ্ছে অর্গানিকের প্রি হিস্টোরি। দেখি তো কয়জন ক্লাস করতেছে। আচ্ছা, এটা বুঝতে পারলে একটু রান কমেন্ট করো তো। আমাদের প্রি হিস্টোরি শেষ, এখন আমরা একটু মূল পড়ায় ঢুকবো। এতক্ষণ আমরা বুঝলাম যে জিনিসটা কই থেকে আসছে। বুঝতে পারছো? এতক্ষণ আমরা বুঝলাম যে জিনিসটা কই থেকে আসছে। এরপর হচ্ছে আমরা জৈব যৌগের কিছু বৈশিষ্ট্য পড়ব। ওই যে বললাম না যে একটা জিনিস আমরা যখন পড়ি, তো ওই জিনিসটার অ্যাপ্লিকেশন জানা লাগে, যে আমরা ওই জিনিসটা কেন পড়তেছি বা কোন কোন ক্ষেত্রে ইউজ করব আমরা ওই জিনিসটা, এই জিনিসগুলো জানা লাগে। তো এটার জন্য আমরা একটু জৈব যৌগের কিছু বৈশিষ্ট্য দেখি যে ওরা কী কী বৈশিষ্ট্য আসলে দেখায়। এটা মুছে দিচ্ছি। তো প্রথমে আমরা পড়তেছি বৈশিষ্ট্য। এখান থেকে আমাদের আসল পড়াশোনা শুরু। তো বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এদের মধ্যে, অর্গানিক কম্পাউন্ডের মধ্যে কি কি থাকতে পারে। প্রথমত কার্বন আর হাইড্রোজেনকে অবশ্যই থাকতে হবে। কার্বন আর হাইড্রোজেন ছাড়া জৈব যৌগ হবে না। কার্বনকে মাস্ট থাকতেই হবে। হাইড্রোজেন অনেক সময় অপসারিত হয়ে যেতে পারে, সেটা আমরা সামনে বিভিন্ন মানে তোমার বিক্রিয়ার ক্ষেত্রে দেখবো যে হাইড্রোজেন অনেক সময় বের হয়ে চলে যায়। তো কার্বনকে মাস্ট থাকতে হবে, কার্বন না থাকলে ওটা জৈব যৌগ জীবনেও হবে না। তার সাথে কার্বনের সাথে হাইড্রোজেন থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, এক্স দিয়ে হ্যালোজেন বোঝাচ্ছি, হ্যালোজেন থাকতে পারে, ক্লোরিন থাকতে পারে, ফ্লোরিন থাকতে পারে, আয়োডিন থাকতে পারে, ব্রোমিন থাকতে পারে, তারপর থাকতে পারে তোমার সালফার, তারপর থাকতে পারে নাইট্রোজেন। এই টাইপের যৌগগুলা কার্বনের সাথে থাকতে পারে। তবে কার্বনকে অবশ্যই থাকতে হবে। কার্বন যদি না থাকে তাহলে এটা জৈব যৌগই হবে না। বুঝতে পারছো? তো এটা গেল আমাদের 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য, এরা এই যে কার্বনের সাথে হাইড্রোজেন বা কার্বনের সাথে অক্সিজেন বা হ্যালোজেন, সালফার, নাইট্রোজেন, এগুলো যে আমরা বললাম, এগুলো কোন বন্ধনে আবদ্ধ হবে। আমরা আমার 3য় অধ্যায়ের লেকচার আছে, ফার্স্ট পেপার 3rd চ্যাপ্টারের লেকচার আছে। ওখানে আমি তোমাদের প্রাইমারি 3টা বন্ড, আয়নিক সমযোজী, তারপর হাইড্রোজেন বন্ড, সন্নিবেশ সমযোজী, ধাতব বন্ধন, সবই কভার করছি। তো এখানে এই যে কার্বন আছে, কার্বনের সাথে হাইড্রোজেন, অক্সিজেন, তারপর হ্যালোজেন, সালফার, নাইট্রোজেন, এরা কোন বন্ধনে যুক্ত হবে? তো এরা আসলে সমযোজী বন্ধনে যুক্ত হয়। এটা খুবই ইম্পর্টেন্ট যে এরা সমযোজী বন্ধনে আবদ্ধ হয়। যোজী বানানটা ভুলে গেল। সমযোজী বন্ধনে আবদ্ধ হয়। যেমন মনে করো কার্বন, আমরা যদি ইথেন নেই, CH2 ডাবল বন্ড CH2, তো এখানে যতগুলো বন্ড আছে সবগুলোই সমযোজী বন্ধন। ঠিক আছে? তারপর 3 নম্বর বৈশিষ্ট্য যে এরা
চেইন তৈরি করতে পারে, চেইন বা শিকল তৈরি করতে পারে, শিকল তৈরি করতে পারে। কেমন? মনে করো অনেকগুলা কার্বন, এই যে কার্বন 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 কার্বন, এরকম অনেক লম্বা চেইন তৈরি করতে পারে, 18-20টা কার্বন একসাথে যুক্ত হয়ে যেতে পারে। এইভাবে একটা চেইন তৈরি করতে পারে, একটার সাথে আরেকটা এরকম মনে করো পরপর জোড়া লেগে আছে, তো এটাকে আমরা কি বলতেছি? চেইন বলতেছি বা শিকল বলতেছি। তো এরা কি করতে পারে? এই শিকল তৈরি করতে পারে। তো এই শিকল তৈরি করার পিছনের কারণ হচ্ছে ক্যাটিনেশন, যেটা আমরা পরে পড়বো, একটু পরেই পড়বো। তো এরা কি করতে পারে? এরকম চেইন তৈরি করতে পারে। এগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট সবগুলো যেগুলো পড়াচ্ছি। তো চেইন তৈরি করতে পারে। 4 নম্বরে হচ্ছে এরা হচ্ছে নন পোলার, বা হচ্ছে নন পোলারের বাংলা কি? নন পোলারের বাংলা হচ্ছে পোলার, নন পোলারের বাংলা মনে নেই। তো নন পোলার হলে কি হবে? পানিতে দ্রবীভূত হবে না, বা ওয়াটার ইনসলিউবল আমরা বলতে পারি, ওয়াটার ইনসলিউবল। বুঝতে পারছো? ওয়াটার ইনসলিউবল কেন বলতেছি? ওয়াটার হচ্ছে পোলার। তো ওয়াটার যদি পোলার হয় তাহলে জীবনেও এ কী করবে না, নন পোলার পোলার মেশে কখনো? তেল আর পানি কখনো মিশতে দেখছো? কারণ কি? তেল হচ্ছে নন পোলার আর পানি হচ্ছে পোলার, কিন্তু তেল কিন্তু বেনজিনে যদি দাও তাহলে ঠিকই মিশে যাবে, কারণ বেনজিন হচ্ছে নন পোলার, তেলও নন পোলার, দুইটা নন পোলার নন পোলারে মেশে। ওই যে একটা কথা আছে না, লাইক ডিজলভস লাইক, তো ওই রকম নন পোলার হওয়ার কারণে এরা কখনো পানিতে মেশে না। তো এটা আরেকটা বৈশিষ্ট্য গেল এদের। তারপর হচ্ছে আমরা যদি আরও একটু কয়েকটা বৈশিষ্ট্য দেখি, এদেরকে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়, ফুয়েল হিসেবে ইউজ করা যায়। ফুয়েল যেমন মনে করো পেট্রোল, তারপর হচ্ছে ডিজেল, তারপর হচ্ছে অকটেন, তারপর হচ্ছে আর কি আছে, এই টাইপের অনেক কিছু আছে। তোমার কি বলে, অ্যালকোহলকেও ইউজ করা যায়, অ্যালকোহল। এরকম এরা কি করতে পারে? তোমার হচ্ছে পেট্রোল ডিজেল, এরা হচ্ছে কিন্তু জৈব যৌগ। তো দেখো না, পেট্রোল ইঞ্জিন ডিজেল ইঞ্জিন, ওখানে আমরা কি করি? পেট্রোল দেই, ডিজেল দেই। তো এরা কি করে, কি হিসেবে কাজ করতে পারে? জ্বালানি হিসেবে কাজ করতে পারে, জ্বালানি হিসেবে কাজ করে একটা আমাদের শক্তি দিতে পারে। তো ওই জন্য আমরা বলতেছি হচ্ছে এগুলা জ্বালানি হিসেবে কাজ করতে পারে। এটা আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তারপর লাস্ট যে বৈশিষ্ট্য, এইটার সাথে একটু মিল আছে, এই যে চেইন তৈরি করে, এটা হচ্ছে কমপ্লেক্স স্ট্রাকচার তৈরি করতে পারে, মানে জটিল স্ট্রাকচার তৈরি করতে পারে, কমপ্লেক্স স্ট্রাকচার কমপ্লেক্স স্ট্রাকচার কেমনে তৈরি করতে পারে, এটা সামনে যখন আমরা যৌগগুলা পড়বো তখন দেখবা যে এরা এমনভাবে খুবই কমপ্লেক্স স্ট্রাকচার তৈরি করে ফেলছে। যেমন মনে করো এখানে কার্বন আছে, এখানে মনে করো OH আছে, এখানে CH2OH আছে, এখানে আবার মনে করো CH3 আছে, এখানে মনে করো CH2 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 CH3, এরকম একটা বিশাল দৈত্যাকার যৌগ ও তৈরি করে ফেলছে। তো এই জন্য আমরা বলতেছি এই কমপ্লেক্স স্ট্রাকচার তৈরি করতে পারে। তো এটা হচ্ছে আমরা সামনে দেখবো, সমস্যা নেই। তো আমরা একটু সামারি টানি যে কি পড়লাম, যে কার্বনের সাথে হাইড্রোজেন, অক্সিজেন, হ্যালোজেন, সালফার, নাইট্রোজেন ইত্যাদি এরা থাকে, এরা সমযোজী বন্ধনে যুক্ত হয়, এরা চেইন তৈরি করতে পারে, এরা নন পোলার যেহেতু পানিতে ইনসলিউবল। তারপর হচ্ছে নন পোলার হওয়ার কারণে ইনসলিউবল তো বললাম। তারপর হচ্ছে এরা ফুয়েল হিসেবে কাজ করে, কমন ফুয়েল হচ্ছে পেট্রোল, ডিজেল, অ্যালকোহল ইত্যাদি। তারপর হচ্ছে এরা কমপ্লেক্স স্ট্রাকচার তৈরি করতে পারে। তো এগুলো হচ্ছে বৈশিষ্ট্য, ঠিক আছে? আচ্ছা, এটা আশা করি সবাই লিখে ফেলছো। আচ্ছা, সামনে যাচ্ছি, যেহেতু তোমাদের তাড়াতাড়ি শেষ করতে হবে ওই জন্য
আমি টাইম ওয়েস্ট না করি। এখন একটু আগে আমরা একটা কম্প্যারিজন পড়ছি যে আমাদের নন কম্পাউন্ড, অর্গানিক কম্পাউন্ড আর ইনঅর্গানিক কম্পাউন্ড, জৈব যৌগ আর অজৈব যৌগ, এদের মধ্যে কম্প্যারিজনে আমরা পড়ছিলাম যে জৈব যৌগ হচ্ছে অ্যারাউন্ড 20 মিলিয়ন, প্রচুর না? তো এদের সংখ্যাধিক্যের কারণ কি? সংখ্যাধিক্যের কারণ, 1 নম্বর কারণ হচ্ছে এদের কার্বনের 4 যোজনী। এদের মূল যে তোমার পরমাণুটা, একটা অর্গানিক কম্পাউন্ডের বা একটা জৈব যৌগের মূল পরমাণুটা হচ্ছে কার্বন। তো কার্বনের যোজনী আমরা জানি হচ্ছে ম্যাক্সিমাম যোজনী হচ্ছে 4। তো এইটা একটা কারণ, 4 বা 4 যোজনী, এইটা একটা কারণ। এখন কথা হইতেছে, তুমি জিজ্ঞাসা করতে পারো ভাইয়া যে কার্বনের 4 যোজনী, তার মানে কি কার্বনের 4টা হাত আছে, তো এই 4টা হাতে সে 4 জনকে যুক্ত করতে পারে, ফলে হচ্ছে সে অনেকভাবে ওরিয়েন্টেড হইতে পারে বা অনেকভাবে দিক বিন্যাস করতে পারে। এখন তুমি আমাকে কাউন্টার দিতে পারো, ভাইয়া ফসফরাসেরও তো 5 যোজনী আছে, তাহলে ফসফরাস কেন তোমার জৈব যৌগ তৈরি করে না? প্রশ্ন আসতে পারে না? এটার অ্যান্সার একটু পরে পাবো। তো এটার প্রথম কারণ হচ্ছে কার্বনের 4 যোজনী, যার ফলে এর হাত 4টা হাত হওয়ার ফলে এ কমপ্লেক্স স্ট্রাকচার তৈরি করতে পারে বা অনেকগুলাকে একসাথে নিতে পারে। একটু আগে যে বড় এক্সাম্পলটা যেটা দেখাইলাম, এখানে মনে করো অনেক কিছু নিতে পারে, এখানে একটা বড় যৌগ 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 নিতে পারে। এগুলো সামনে আমরা ধীরে ধীরে পড়বো, সমস্যা নেই। আমি কিন্তু প্রথম দিন ওই যে একটা এমনি নর্মাল ক্লাস নিয়েছিলাম না, তোমাদের ওখানে বলছিলাম যে অর্গানিকটা হচ্ছে একটা আরেকটার সাথে কানেক্টেড। তুমি আজকে আমি যেগুলো পড়াইছি তুমি শিওর থাকো তুমি 100% বুঝবা না। বুঝবা কখন? যখন আমি সবগুলোর একটা সামারি করে দিব তখন, ঠিক আছে? তো এখন দেখো, কার্বনের 4 যোজনীর কারণে সংখ্যাধিক্যও হচ্ছে। এখন তুমি কাউন্টার দিলা যে ভাইয়া ফসফরাসের 5 যোজনী আছে, তো এখন ফসফরাস হচ্ছে কেন জৈব যৌগ তৈরি করে না? তো এটার পরের কারণ হচ্ছে সংখ্যাধিক্যের আরেকটা কারণ হচ্ছে এদের হচ্ছে ক্যাটিনেশন। এই কার্বনের ক্যাটিনেশন পাওয়ার আছে, CATENATION। এই ক্যাটিনেশন মানে হচ্ছে চেইন তৈরি করার প্রবণতা বা শিকল তৈরি করার প্রবণতা। শিকল তৈরি করার প্রবণতা, এই প্রবণতা ফসফরাসের নাই। এখন দেখো খেলাটা কোথায় ঘুরে গেল। কার্বনের 4টা যোজনী আছে, এর আবার শিকল তৈরি করার প্রবণতাও আছে, যার ফলে এ লম্বা চেইন তৈরি করতে পারে। একটু আগে বৈশিষ্ট্য দেখলাম না যে লম্বা চেইন তৈরি করে, তো ওই জন্য ক্যাটিনেশন পাওয়ারের কারণে ও কী করতে পারে, লম্বা চেইন তৈরি করতে পারে। মনে করে 20-30টা কার্বন একসাথে যুক্ত হয়ে একটা অণু গঠন করতে পারে, যেটা ফসফরাস বা অন্য কোনো তোমার হচ্ছে 5 যোজনীওয়ালা বা 4 যোজনী হয় কিনা আমি জানি না, 4 যোজনী তো হইতে পারে, বা 3 যোজনী, এরা তৈরি করতে পারে না। এটা একমাত্র এটা পারে কি, এটা হচ্ছে মানে বেশি পারে হচ্ছে কার্বন। এই জন্যে তোমার হচ্ছে জৈব যৌগ মেইনলি কার্বন তৈরি করে। আর যেহেতু কার্বন অনেকভাবে ওরিয়েন্টেড হইতে পারে এর 4 যোজনীর জন্য, ওই জন্য কার্বন দিয়ে যে যৌগগুলো তৈরি হয় বা জৈব যৌগ যেগুলো তৈরি হয়, এগুলো হচ্ছে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর 3 নম্বর কারণ হচ্ছে আইসোমেরিজম। আইসোমেরিজম মানে কি, বাংলা বললে বুঝতে পারবা, সমানুতা। সমানুতা নিয়ে আমরা ইন ডিটেলসে 2-3 ক্লাস পড়ব। তো আইসোমেরিজম বা সমানুতা মানে কি? আইসোমেরিজম বা সমানুতা মানে হচ্ছে এরা যাদের মধ্যে গাঠনিক সংকেত এক কিন্তু ভুল বললাম, আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত বা 3D দিকবিন্যাস ভিন্নতার কারণে যদি ধর্মে ভিন্নতা আসে,
ধরো আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত আলাদা, বা একই গাঠনিক সংকেত কিন্তু তোমার 3Dতে একরকম আচরণ করতেছে, আলোর প্রভাবে একরকম আচরণ করতেছে, একটা আরেকটা আরেক রকম আচরণ করতেছে। এর ফলে যদি বৈশিষ্ট্যে ভিন্নতা পাওয়া যায় সেটাকে আমরা বলি হচ্ছে আইসোমেরিজম বা সমানুতা। ডিটেলসে পড়বো, এখন হয়তো মাথায় ঢুকতেছে না, বাট যখন ডিটেলসে পড়াবো তখন এই জিনিসটা মাথায় ঢুকবে। আপাতত জাস্ট মনে রাখো যে আইসোমেরিজমের ফলে একই আণবিক সংকেতের অনেকগুলা যৌগ হইতে পারে। একই আণবিক সংকেতের অনেকগুলো যদি যৌগ হয় তাহলে যৌগ মনে করো আণবিক সংকেত একটা দিয়ে মনে করো 20-30টা যৌগ হয়ে যেতে পারে। তো এইভাবে চিন্তা করো, এমনিতেই কার্বনের 4 যোজনী, আবার এ লম্বা চেইন তৈরি করতে পারে, আবার এ আইসোমেরিজম শো করতে পারে, তো এর তো সংখ্যা বেশি হবেই, তাই না? এর তো সংখ্যা বেশি হবেই। বুঝতে পারছো আই গেস? তো এটা আমাদের কাছে ক্লিয়ার, এটা মনে করো মোটামুটি ক্লিয়ার। আর এটা হয়তো বা অনেকের কাছে ক্লিয়ার হয় নাই যে আইসোমেরিজম জিনিসটা কি। তো আইসোমেরিজম নেক্সট ক্লাস থেকে পড়াবো, তো ওখানে ক্লিয়ার হয়ে যাবে যে আইসোমেরিজম আসলে কি জিনিস। বুঝতে পারছো? তো এই 3টা জিনিস গেল। প্রথমে আমরা কি পড়লাম, একটু প্রি হিস্টোরি পড়ছি, তারপর হচ্ছে আমরা বৈশিষ্ট্য দেখছি, এখন সংখ্যাধিক্যের কারণ দেখলাম। এখন হচ্ছে আমরা একটু অর্গানিক যৌগকে ক্লাসিফাই করব, যে অর্গানিক যৌগকে কীভাবে ক্লাসিফাই করা যায়। তার আগে আরেকটা জিনিস শেখাই দিব তোমাদের, যেটা হচ্ছে, এটা আশা করি লেখা হয়ে গেছে। তার আগে একটা জিনিস শেখাই দিব, সেটা হচ্ছে বন্ড লাইন স্ট্রাকচার। আমাদের এই জিনিসটা কাজে লাগবে। আমি নামকরণ কিন্তু সবার শেষে পড়াবো, আগে বলে রাখতেছি, নামকরণ সবার শেষে পড়াবো, কারণ নামকরণ অতটা ইম্পর্টেন্ট না। আমরা দেখবো যে পড়তে পড়তে নাম শিখে গেছো। তো আমরা হচ্ছে বন্ড লাইন স্ট্রাকচার পড়ব। তো বন্ড লাইন স্ট্রাকচার জিনিসটা কি, তুমি একটা যৌগকে তুমি বন্ড আর লাইন দ্বারা রিপ্রেজেন্ট করবা, এটাকে বলা হয় বন্ড লাইন স্ট্রাকচার, যেটা তোমাদের সিলেবাসে সরাসরি দেওয়া না, এই জন্য এটা ভুলেও বোর্ডে ইউজ করবে না। এটা আমি কেন বলতেছি, এটা অনেক জিনিস আমরা যখন নামকরণ করব বা অনেক কমপ্লেক্স জিনিস লিখব তখন এই জিনিসটা আমাদের বুঝতে সুবিধা হবে। বন্ড লাইনের একটা লাইভ এক্সাম্পল দিই, মনে করো বেনজিন। বেনজিন দেখছো না, এরকম না, এই যে এরকম, তোমরা কি দেখছো, এই যে এইরকম হয়। তো এই যে বন্ড আর লাইন, এই দুইটা দিয়ে যে আমি একটা যৌগকে প্রকাশ করলাম, এটার নাম হচ্ছে বেনজিন। তো এইটাকে বলা হয় বন্ড লাইন ফর্মুলা বা বন্ড লাইন স্ট্রাকচার। যেমন মনে করো আমার কাছে মনে করো CH3 CH2 CH3 আছে। তো এটাকে বন্ড লাইনে এইভাবে লেখা যায়, এই যে এই CH3 CH2 CH3, এটাকে আমি শর্টে এইটা লিখতে পারি। যখন এটা লিখবো তখন এটা হচ্ছে বন্ড লাইনে চলে আসবে। এটা কেন লেখাচ্ছি বা শেখাচ্ছি, কারণ দেখো বেনজিন কিন্তু আমাদের এইভাবেই লিখতে হবে, বন্ড লাইনেই লিখতে হবে। কিন্তু আমাদের বোর্ডে তুমি অ্যাডমিশনে ইউজ করতে পারো, এটা কোনো সমস্যা নেই, বাট বোর্ডে এটা ভুলে ইউজ করিও না, কারণ বোর্ডের টিচাররা এটাতে মার্ক দিবে না। কিন্তু আমাদের পড়ার সুবিধার্থে এই জিনিসটা আমাদের জানতে হবে, ওই জন্য তোমাদের পড়াইতেছি। তো দেখো এই যে প্রত্যেকটা কোণা একটা করে কার্বনকে রিপ্রেজেন্ট করে, এখানে এই যে প্রত্যেকটা কোণা একটা করে কার্বনকে রিপ্রেজেন্ট করে। এখানে একটা কার্বন, 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 এখানে একটা কার্বন। তাহলে কার্বন কয়টা হলো? 6টা। আমরা বেনজিনের সংকেত কি জানি? C6H6। তাহলে দেখো 6টা কার্বন। এখানে কার্বন কয়টা আছে? 1টা 2টা 3টা। তো ওই জন্য আমি কোণা দিছি, দেখো 3টা, এই যে 1টা 2টা 3টা। তো এটাকে এইভাবে আমরা লিখতে পারি। তারপর মনে করো আরেকটা যৌগ যদি নেই, মনে করো একটা বড় যৌগ নিলাম, CH3 CH2 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 CH3। তো এখন কার্বন কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে 5টা কোণ আঁকাইতে হবে। এই যে 1 নম্বর কার্বন দিলাম, তারপর উপরে যায় 2 নম্বর কার্বন দিলাম, নিচে আসে 3 নম্বর কার্বন দিলাম, আবার উপরে যায় 4 নম্বর কার্বন দিলাম, নিচে আসে 5 নম্বর কার্বন দিলাম। তো এটা হলো এইটার বন্ড লাইন ফর্মুলা। দেখো 1টা 2টা 3টা 4টা 5টা। এখানে আমরা হাইড্রোজেন দেখাই না, কার্বনও দেখাই না, জাস্ট অ্যাঙ্গেল দেখাই, এই কোণাগুলা দিয়ে অ্যাঙ্গেলকে বোঝায়। তো এইভাবে আমরা বন্ড লাইন লিখতে পারি।
তারপর আরও ক্লিয়ার করি, মনে করো আমাদের কাছে অ্যালকিন দিয়ে রাখছে, এতক্ষণ তো অ্যালকেন দেখলাম, মনে করো অ্যালকিন দিয়ে রাখছে CH3 CH ডাবল বন্ড CH2। তো দেখো CH3-র জন্য একটা কী লিখবো, এইরকম একটা গোল্লা দিব, বুঝতেছো? তারপর CH, তার মানে এখানে উপরে একটু যাইতে হবে, তো CH, তারপর কি আছে CH2, তো নিচে আসবো, নিচে আসলাম। তো এখন দেখো এখানে এটাতে সিঙ্গেল বন্ড, এই কার্বন আর এই কার্বনের মাঝে সিঙ্গেল বন্ড, ওই জন্য লাইন একটা। এই কার্বন আর এই কার্বনের মধ্যে ডাবল বন্ড, ওই জন্য লাইন একটা আছে, আরেকটা আমি দিয়ে দিই, হয়ে গেল। বুঝতে পারছো? এইভাবে আমরা অ্যালকিনকে প্রকাশ করি। তারপর মনে করো যদি থাকে, অ্যালকাইন থাকে, তখন কি করব? ধরো CH3 ওইটাই থাকলো, C ট্রিপল বন্ড CH, কী করব? 3টা কার্বন আছে, 1 2 এই যে 3 দিলাম। এই কার্বনের মধ্যে একক বন্ধন, একটা লাইন। এই কার্বনের মধ্যে 3টা বন্ড আছে, ওই জন্যে একটা লাইন তো দিছি, আরেকটা দিলাম, আরেকটা দিলাম, 3টা হয়ে গেল। বুঝতে পারছো? এটা হচ্ছে এইটার বন্ড লাইন স্ট্রাকচার। আচ্ছা, এরপর যদি মনে করো এগুলো তো ভাইয়া ইজি, এখন যদি অ্যালকোহল থাকে তখন কি করব? মনে করো তোমাকে এইটা দিছে CH3 CH2, ধরো আর একটা বাড়াই দিলাম CH2OH। তো এখন কি করব? কিছুই না, জাস্ট এখানে ওই আগের মতো করেই আগাও। 1 2 3টা কার্বন আছে, 1 2 3টা, আর এই OH-টার জন্য অল্প একটু বের করে দিবা। 1টা কার্বন, 2টা কার্বন, এখানে 3 নাম্বার কোণায় 3 নাম্বার কার্বন, আর যেহেতু OH আছে, OH-টাকে আমি এখানে এই যে OH লিখে দিলাম। তাহলে এটা আমাদের হয়ে গেল এইটার বন্ড লাইন স্ট্রাকচার। এখন তুমি চিন্তা করতে পারো যে OH-টা যদি এখানে শেষে না থাকে, মাঝখানে থাকে, তখন কি হবে? তো মনে করো এরকম থাকলো যে CH3 CH3, আর এখানে মনে করো থাকলো হচ্ছে OH। তো এটার বন্ড লাইন কীভাবে লেখা যাবে? যেহেতু 3টা কার্বনই আছে, তো 3টা কার্বন তুমি আঁকাও আগে। আঁকাইলাম, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, 3টা কার্বন। 2 নম্বর কার্বনে OH আছে, 1 নম্বর 2 নম্বর, 2 নম্বরে এখানে একটা মাথা বের করে দাও, দিয়ে একটা OH বসাই দাও, কাহিনী শেষ। বুঝতে পারছো? তারপর মনে করো অ্যালকোহল গেল, মনে করো কিটোন দিয়ে দিছে, CH3 CO CH3। এখানে যে এই যে সিওটা থাকে, এই সিওটা আসলে এইভাবে থাকে, C ডাবল বন্ড ও আকারে থাকে। তো এটাকে 3 কার্বন যেহেতু আছে, তুমি এইভাবে আঁকাও, এটা আঁকাইলা। তারপর দেখো সবগুলাই সিঙ্গেল বন্ড, তাহলে ডাবল বন্ড দেওয়ার কোনো দরকার নেই। এখানে কি আছে? C, মাথার উপর একটা অক্সিজেন আছে, তো কয় নাম্বার কার্বনে আছে? 1 2 3, তার মানে 2 নম্বর কার্বনে আছে, তো 1 2। তো এইটার একটু মাথা বের করে দাও, এখানে কয়টা বন্ড দেখো? 2টা, 1টা 2টা বন্ড দিয়ে এখানে একটা O দাও, হয়ে গেল আমাদের কিটোন। তো হয়তো বা কিটোন এখনও পড়াই নাই, তো ওই জন্য তো বুঝবা না, বাট এগুলা জিনিসগুলা জাস্ট একটু দেখে যাও, খালি দেখতে থাকো। যখন হচ্ছে সবগুলা একদম সামারি করে দিব, তখন একদম ক্লিয়ার হয়ে যাবে। এখানে জাস্ট আমরা বন্ড লাইন স্ট্রাকচার আঁকা শিখতেছি, যে একটা যৌগ থেকে আমরা কীভাবে বন্ড লাইন স্ট্রাকচার আঁকা শিখবো, এটা আমরা শিখতেছি। তো এইভাবে হচ্ছে অনেক কিছুই তৈরি করা যাবে। যেমন মনে করো যদি এইটার লিখি আমি COOH, ধরো এখানে এরকম দিলাম COOH। তো দেখো কার্বন কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা, এটা হচ্ছে আমাদের 5 নম্বর কার্বন। তাহলে দেখো কি লেখা যায়? COOH আছে, তার মানে অ্যাসিড। তো অ্যাসিড হলে কি হবে? এটার জন্য CH3, এটা যদি এভাবে লিখি CH3, তারপর এটা কি C, আগে কার্বন বসাও, তারপর হাইড্রোজেন পরে বসাবো, আগে হচ্ছে কার্বন বসাও।
ধরো আগে কার্বন বসাইলাম আমি, কয়টা কার্বন আছে, 1 2 3 4 5, তো 1 2 3 4 আর 5 নাম্বার কার্বনে তো COOH আছে, এটা দেওয়া আছে। তো এখানে যদি হাত ফিল আপ করতে চাই, একটা হাত আছে, আরও 3টা হাত ফাঁকা আছে, তার মানে হাইড্রোজেন দিয়ে দেবো 3টা। এখানে 2টা হাত আছে, দেখো এপাশে একটা হাত, এপাশে একটা হাত, বাকি আছে 2টা হাত, ওই জন্য 2টা হাইড্রোজেন দিলাম। এখানেও 2টা হাত অলরেডি আছে, বাকি আছে 2টা হাত, ওই জন্য 2টা হাইড্রোজেন দিলাম। এখানেও সেম 2টা হাইড্রোজেন দিলাম। এইভাবে হচ্ছে বন্ড লাইন থেকে আমরা নর্মালে আসতে পারি, আবার নর্মাল থেকে বন্ড লাইনে যাইতে পারি। এটা নিয়ে অনেকক্ষণ বকবক করলাম, আশা করি বুঝতে পারছো। না বুঝতে পারলেও কোনো সমস্যা নেই, একটু রিক্যাপ করে দেখে আসিও, আশা করি বুঝতে পারবা। আর আমরা সামনেই বন্ড লাইন নিয়ে আরও মানে প্রচুর প্র্যাকটিস করব, কোনো সমস্যা হবে না। তো এখন যাদের আধো আধো ক্লিয়ার হয়েছে, আমি কিন্তু আগেই বলছি অর্গানিক কখনো 100% ক্লিয়ার একেবারে তোমার হবে না, তোমাকে একটু ধৈর্য নিয়ে পড়তে থাকতে হবে। তো আমি এই যে অলরেডি তোমাকে কিটোন দেখাই ফেলছি, কিটোন পড়াবো সবার শেষের দিকে। তো তুমি তো এখন এই জিনিসটা বুঝবা না, বুঝবা কখন, যখন আমি কিটোন পড়াবো তখন। তো কিটোন পর্যন্ত তোমাকে একটু ধৈর্য ধরতে হবে। তো এখানে মনে করো তোমার 40-50% বুঝছো, তারপর কিটোনে যখন যাবা তখন দেখবে যে 100% বুঝে গেছো। বুঝতে পারছো? এইভাবে হচ্ছে আমাদের অর্গানিক কেমিস্ট্রি পড়তে হয়। তো এখন আমরা বন্ড লাইন স্ট্রাকচার আঁকা শিখলাম। তো বন্ড লাইন স্ট্রাকচার আঁকা শেখানোর পিছনে রিজন আছে, এটা যদিও বোর্ডে ইউজ করবা না, আবারও বলতেছি বোর্ডে ইউজ করবা না, কিন্তু আমাদের লাগবে, ওই জন্য আমি শিখাইলাম। তো এখন আমরা একটু অর্গানিক কম্পাউন্ডের ক্লাসিফিকেশন দেখি, যে আমরা বিভিন্নভাবে জৈব যৌগকে ক্লাসিফাই করা যায়। তো 2টা মেজর পার্ট হচ্ছে, একটা হচ্ছে অ্যালিফেটিক আর একটা পার্ট হচ্ছে অ্যারোমেটিক। এটা 19-এ পড়ছো তোমরা। অ্যালিফেটিক কারা? অ্যালিফেটিক হচ্ছে অ্যারোমেটিকের উল্টা, যাদের মধ্যে অ্যারোমেটিক আমরা তাদেরকে বলি যারা হচ্ছে হাকেল রুল মানে চলে। অ্যারোমেটিক নিয়ে আমরা পড়াশোনা করব, ওই যে বললাম একটা আরেকটার সাথে কানেক্টেড। তো অ্যারোমেটিক যতক্ষণ না পড়াচ্ছি ততক্ষণ পুরোটা ক্লিয়ার হবে না, শিওর। তো এখন অ্যারোমেটিক তাদেরকে বলতেছি যারা হচ্ছে হাকেল রুল মেনে চলে এবং একান্তর দ্বিবন্ধন থাকে, তাদেরকে আমরা বলে হচ্ছে অ্যারোমেটিক যৌগ। মাথার উপর দিয়ে যাইতেছে, সমস্যা নেই, বুঝে যাবা। সামনে আমরা ইন ডিটেলসে পড়বো, আজকে জাস্ট একটা সামারি টানতেছি আমরা সব কিছুর, তারপর এগুলা ধীরে ধীরে আমরা খুলবো, তখন সব কিছু বুঝতে পারবা। তো অ্যালিফেটিককে আবার 2ভাবে ভাগ করা যায়, তোমার মনে করো সম্পৃক্ত আর অসম্পৃক্ত। সম্পৃক্ত আর অসম্পৃক্ত, এই 2 ভাগে ভাগ করা যায়। আবার অ্যারোমেটিককে তোমার হচ্ছে 2 ভাগে ভাগ করা যায়, কার্বোসাইক্লিক আর হচ্ছে হেটারোসাইক্লিক। তো এখন অ্যারোমেটিক যৌগগুলো দেখবা যে সব অ্যারোমেটিক যৌগ এরকম চাক্রিক হয়, মানে এরকম ধরো বেনজিনের কথা বলি, আচ্ছা বেনজিনের কথা বলি যদি, দেখো বেনজিন এরকম একটা মানে সার্কেল বলো বা যাই বলো, যেখান থেকে শুরু হয় ওখানে শেষ করে, এরকম যৌগগুলোকে আমরা বলি অ্যারোমেটিক। আর যেগুলো হচ্ছে তোমার এলিফেটিক, কিন্তু এরকম চাক্রিক হইতে পারে, এলিফেটিক যে চাক্রিক হয় না তা না, কিন্তু মানে ওই বৈশিষ্ট্যটা ডিটারমাইন করে যে হাকেল রুল মানতেছে কি মানতেছে না। তো বেশিরভাগ না, সব অ্যারোমেটিক যৌগই হচ্ছে তোমার চাক্রিক হইতে হয়। তো চাক্রিক হইতে গেলে 2 ধরনের চাক্রিক হইতে পারে, একটা হচ্ছে কার্বোসাইক্লিক হইতে পারে, সাইক্লিক মানে হচ্ছে চাক্রিক, এই সাইক্লিক মানে হচ্ছে চাক্রিক। এখন কার্বোসাইক্লিক মানে হচ্ছে শুধু কার্বন থাকবে, কার্বোসাইক্লিক মানে হচ্ছে শুধুমাত্র কার্বন থাকবে। যেমন এই বেনজিনের মধ্যে দেখো এখানে কার্বন আছে, এখানে কার্বন আছে, এখানে কার্বন আছে, এখানে কার্বন আছে, এখানে আর সাথে কি আছে, হাইড্রোজেন আছে, অন্য কিছু কিন্তু নাই। তো এটাকে আমরা বলি হচ্ছে কার্বোসাইক্লিক। আর হেটারোসাইক্লিক কারা? যাদের মধ্যে কার্বনের পাশাপাশি অন্য কিছু থাকে, যেমন তোমরা হচ্ছে ওই যে পিরিডিন, তারপর পাইরোল, তারপর এই টাইপের অনেক যৌগ দেখে আসছো না। যেমন একটা যৌগ আমি বলতে পারি, মনে করো এরকম
এই দেখো এখানে কার্বনও আছে আবার নাইট্রোজেনও আছে, তাহলে এখানে কি হয়ে গেল হেটারো। হেটারো মানে হচ্ছে ভিন্ন, আর এটাকে হোমোসাইক্লিকও বলতে পারো। হোমো মানে হচ্ছে সমজাতীয়। তো হোমোর মধ্যে কি থাকে, শুধু কার্বনই থাকে, আর হেটারোর মধ্যে কি থাকে, কার্বনের সাথে অন্য কিছু থাকে। যেমন এখানে নাইট্রোজেন চলে আসছে, তো নাইট্রোজেন চলে আসার কারণে এটাকে আমরা বলতেছি হচ্ছে হেটারোসাইক্লিক। তো এগুলো ইন ডিটেলসে আমরা পড়বো, সামনে পড়বো, কোনো সমস্যা নেই। তো আর অ্যালিফ্যাটিকে দুইটা পার্ট আমরা বলতেছি, একটা হচ্ছে সম্পৃক্ত যৌগ আর একটা হচ্ছে অসম্পৃক্ত। তো সম্পৃক্ত তোমরা 9 10-এ পড়ছো, শুধুমাত্র যাদের মধ্যে সিঙ্গেল বন্ড থাকবে বা একক বন্ধন থাকবে তারা হচ্ছে সম্পৃক্ত যৌগ। যেমন মনে করো এরকম আমি একটা যৌগ বলতে পারি, আরে দেখো এই যে বন্ড লাইন স্ট্রাকচারে আঁকাইলাম, এখানে একক বন্ধন, এখানেও একক বন্ধন, এখানেও একক বন্ধন, এখানেও একক বন্ধন। তো এই টাইপের যৌগগুলোকে আমরা বলি হচ্ছে সম্পৃক্ত। আর অসম্পৃক্ত কারা, মনে করো এইটাকেই আঁকাইলাম, আবার বাঁকা দিয়ে দিছি, মনে করো এটাকেই আঁকাইলাম কিন্তু এখানে একটা ডাবল বন্ড দিয়ে দিলাম। এই ডাবল বন্ড থাকার ফলে বা ট্রিপল বন্ড যদি থাকে তখন সেই যৌগটাকে আমরা বলি হচ্ছে অসম্পৃক্ত যৌগ। বুঝতে পারছো? তো মেজর পার্ট হচ্ছে দুইটা, অ্যালিফ্যাটিক, অ্যারোমেটিক। অ্যারোমেটিক নিয়ে একটু ডিটেলসে পড়বো আমরা সামনে। তো অ্যালিফ্যাটিককে আমরা ভাগ করতেছি সম্পৃক্ত অসম্পৃক্ততে, আর অ্যারোমেটিককে ভাগ করতেছি কার্বোসাইক্লিক আর হেটারোসাইক্লিকে ভাগ করতেছি। কার্বোসাইক্লিক যারা শুধু কার্বন থাকবে, একটা চক্র তার মধ্যে শুধু কার্বন থাকবে, আর যদি ওই চক্রের মধ্যে অন্য কিছু ঢুকে যায়, নাইট্রোজেন ঢুকতে পারে, ফসফরাস ঢুকতে পারে, বা অন্য কিছু অক্সিজেন ঢুকতে পারে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে হেটারোসাইক্লিক বা আলাদা, মানে হেটারো মানে হচ্ছে ভিন্ন, এইভাবে মনে রাখবা। তারপর আরও ক্লাসিফিকেশন করা যায় অ্যালিফ্যাটিকের। অ্যালিফ্যাটিকের আরও ক্লাসিফিকেশন করা যায়। ওই যে বললাম না যে অ্যারোমেটিক হইতে গেলে তোমাকে মাস্ট ওটা চাক্রিক যৌগ হইতে হবে, এরকম মানে এখানে শুরু হইলে ওইটা ঘুরে ঘুরে আবার এখানে শেষ হইতে হবে, এটা হইলে হবে অ্যারোমেটিক। তো এইরকম কি মানে শুধু লিমিটেশন আছে যে অ্যালিফ্যাটিক কি চাক্রিক হইতে পারে না? অ্যালিফ্যাটিকও চাক্রিক হইতে পারে, কিন্তু অ্যালিফ্যাটিক চাক্রিক হইলে সে হচ্ছে হাকেল রুল মানবে না। হাকেল রুল তোমরা 19 একটু পড়ছো, আমি ইন ডিটেলসের সামনে পড়াবো, কোনো সমস্যা নেই। তো অ্যালিফ্যাটিককে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, যে একটা হচ্ছে মুক্ত শিকল আর একটা হচ্ছে বদ্ধ শিকল। তো মুক্ত শিকল কি, যে এটা এখানে দেখো মানে কানেক্টেড না, এই প্রান্ত কানেক্টেড না, একসাথে যুক্ত না, আলাদা। এই জন্য আমরা বলতেছি হচ্ছে এই শিকলটা মুক্ত। কিন্তু এই শিকলটাকে, বা ধরো এখানে 6টা কার্বন আছে, তো 6টা কার্বনকে আমি ধরে এরকম ঘুরে আবার একসাথে লাগাই দিলাম, তাহলে কি হবে? একটা বদ্ধ শিকল হয়ে যাবে না? মনে করো তোমার কাছে একটা চেইন আছে, তো ওই চেইনটা এমনিতে মানে খোলা অবস্থায় আছে, এই যে খোলা অবস্থায় আছে, তুমি কী করলা, ধরে লাগাই দিলা, তো একটা সার্কেল হয়ে যাবে না, বা সার্কেল বা বদ্ধ হয়ে যাবে না? তো তখন সেটাকে আমরা বলে হচ্ছে বদ্ধ শিকল। যেমন মনে করো এইটা, এই যে এইটা, যদিও এটা বেনজিনের মতো দেখতে, কিন্তু এটা বেনজিন না, এটা হচ্ছে সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন। তো এটা হচ্ছে অ্যালিফ্যাটিক যৌগ। আর এই যে এটা হচ্ছে হাকেল রুল মানে, এই জন্য এটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। এটা আমরা অ্যারোমেটিক নিয়ে ইন ডিটেলসে যখন পড়াশোনা করব তখন এগুলো আরও ভালো করে বুঝতে পারবো। ঠিক আছে? তো এই আমাদের মোটামুটি ক্লাসিফিকেশন গেল। তারপর আমাদের আসতেছে হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। এটাও 9 10-এ পড়ছো তোমরা। আচ্ছা, কয়জন ক্লাস করতেছো দেখি তো।
আচ্ছা, গুড। আচ্ছা, তোমাদের এখন মানে একটা কথা বলি, যে এই যে জিনিসগুলো আমি পড়াইতেছি এগুলো অনেকের মাথার উপর দিয়ে যাইতেছে, যাওয়াটা স্বাভাবিক। আমি প্রথমেই বলে নিছি যে অর্গানিক পড়তে হলে তোমাকে ধৈর্য নিয়ে পুরাটা পড়তে হবে। যদি তুমি শুরুতেই হাল ছেড়ে দাও, এই যে অ্যারোমেটিক পড়াইতেছি, অ্যারোমেটিকের ক্লাসিফিকেশন পড়াইলাম যে কার্বোসাইক্লিক, হেটেরোসাইক্লিক, এখানে দেখো আমি কিন্তু অ্যারোমেটিকের এখনও ডিটেলসে তোমাকে পড়াই নাই। তুমি অ্যারোমেটিক কেমনে বুঝবে যে কোনটা অ্যারোমেটিক কোনটা অ্যালিফ্যাটিক? তো এখন পর্যন্ত তোমাকে আমাকে একটু ট্রাস্ট করতে হবে যে ভাইয়া যেটা বলতেছে ঠিক বলতেছে, সামনে আমরা ব্যাখ্যা দেখব। যেহেতু আমি বলছি এটা অ্যালিফ্যাটিক যৌগ, তার মানে এটা অ্যালিফ্যাটিক ধরে নাও তুমি এত কিছুক্ষণের জন্য। এটা যেহেতু আমি বলছি অ্যারোমেটিক, তার মানে এটা অ্যারোমেটিক তুমি ধরে নাও। তারপর যখন আমরা অ্যারোমেটিসিটি নিয়ে পড়বো বা অ্যারোমেটিসিটি কীভাবে আসে বা কীভাবে আমরা অ্যারোমেটিক যৌগ টেস্ট করি, এই জিনিসগুলো যখন আমরা পড়বো তখন তোমার কাছে ওই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারছো? তো ওই জন্যে ধৈর্য থাকাটা ইম্পর্ট্যান্ট। যেমন মনে করো আজকে আমরা হচ্ছে ক্লাসিফিকেশন পড়তেছি, তারপর হচ্ছে কিছুক্ষণ পর দেখবে যে সমগোত্রীয় শ্রেণীতে অনেক কিছু লিখে দিব, যেগুলো হচ্ছে তুমি আগামাথা হয়তো বা এখনও কিছুই বুঝবে না, বোঝাই স্বাভাবিক। কারণ অ্যাসিড আমরা কখন পড়াই? সবার শেষে পড়াই। তো দেখবা যে অ্যাসিড নিয়ে আমি হচ্ছে পড়াশোনা করাই দিছি। তো অ্যাসিড নিয়ে পড়াশোনা করাই দিছি, কিন্তু অ্যাসিড তো সবার শেষে পড়াবো। তো তোমার ওই পর্যন্ত ধৈর্যটা থাকতে হবে যে অ্যাসিড যতক্ষণ পর্যন্ত না ভাইয়া পড়াইতেছে ততক্ষণ পর্যন্ত আমি ক্লাস করি। অ্যাসিড পড়ানোর পর যদি না বুঝি তাহলে সেটা আমার ব্যর্থতা, যে ভাইয়া ভালো পড়াইতে পারে না। কিন্তু তুমি যদি এই অ্যাসিডের পার্ট আমি এখানে পড়াইতেছি, তোমাদের বলছিলাম যে আমরা যখন অ্যালকেন পড়বো দেখবে যে ডিকার্বক্সিলেশন চলে আসছে বা হচ্ছে উডস রিয়াকশন চলে আসছে। তো উডস রিয়াকশনটা ডিটেলসে কখন পড়ানো হয় যখন অ্যালকাইল হ্যালাইড পড়াই তখন। তো উডস রিয়াকশন অ্যালকেন যখন পড়াবো তখন আসবে। আবার অ্যালকাইল হ্যালাইডে ওটা আমরা বিস্তারিত পড়বো। তো অ্যালকাইল হ্যালাইড পর্যন্ত তোমার ধৈর্যটা থাকতে হবে যে অ্যালকাইল হ্যালাইড ভাই আগে পড়াক, তারপর আমি দেখি, যদি না বুঝি তখন ভাইয়ের ব্যর্থতা, বুঝতে পারছো? তুমি যদি আগেই হাল ছেড়ে দাও যে আমি বুঝতেছি না এগুলা কি পড়াইতেছে, আবল তাবল কি পড়াইতেছে, তো তখন তুমি কিন্তু মানে অর্গানিক ধরতে পারবে না। আমি আগেই বলছি যে বাকি যে অধ্যায়গুলো আছে এগুলো মাঝখান থেকে শুরু করলে তুমি বুঝতে পারবা, কিন্তু অর্গানিক তোমাকে একটা সিস্টেমেটিক ওয়েতে ধীরে ধীরে যাইতে হবে, তোমাকে সিস্টেমেটিক ওয়েতে শিখতে হবে। একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড, দেখবা একই রিয়াকশন বিভিন্ন জায়গায় আসতেছে, সেম রিয়াকশন একই রিয়াকশন ঘুরে ফিরে আসতেছে। তো দেখবা যে তুমি যদি জাস্ট কী করো, এই আমি যে ক্লাসগুলো নিচ্ছি এগুলো যদি নোট করো, আর নোটের পাশাপাশি একটু বই দেখতে পারো, বই অতটাও ইম্পর্টেন্ট লাগবে না কারণ আমি মোটামুটি সবই পড়াই দিব। তো নোট করো, আর প্রতিদিন যদি নোটটা জাস্ট একবার করে রিভিশন দাও, আমি তোমাকে বলতেছি না যে ভালো করে পড়তে হবে, তুমি জাস্ট একটু রিভিশন দিবা, দেখবা যে হচ্ছে যখন আমি সামারি টেনে দিব, আমি তো এইটাকে কয়েকটা পার্টে ভাগ করছি, তোমাদের প্রথম দিন বলছি, তো পার্টে ভাগ করছি, ওই সামারি টেনে দিব তখন দেখবা যে সবগুলো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। তো ততক্ষণ পর্যন্ত একটু ধৈর্য নিয়ে তোমাদের থাকতে হবে সাথে, বুঝতে পারছো? তো এগুলা কথা থাক, এখন আমরা একটু সামনে আগাই। আমরা হচ্ছে এখন সমগোত্রীয় শ্রেণী নামে একটা টার্ম পড়ব, যে এটাও 9 10-এ পড়ছো তোমরা। আজকের পড়াশোনা সব 9 10-এর পড়াশোনা, তবে অনেকে খায় ফেলছো, ওই জন্যে একটু রিকল করে দিচ্ছি। তো আমরা বললাম যে হচ্ছে আমাদের নোন অর্গানিক কম্পাউন্ড অ্যারাউন্ড 20 মিলিয়ন, 20 মিলিয়ন। তো এখন কথা হচ্ছে তোমরা ওই যে পর্যায় সারণীর বের করার ইতিহাস পড়ছো না? পর্যায় সারণী বের করার ইতিহাস মানে কেন পর্যায় সারণী আমাদের কেন লাগে একটাই কারণে, যাতে আমরা কি করি, পর্যায় সারণী আমরা যদি এই সামনে ধরি তাহলে যেন আমরা বুঝতে পারি যে মনে করো গ্রুপ 17, এখানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আছে। তো গ্রুপ 17-এর বৈশিষ্ট্য আমি যদি কমন বৈশিষ্ট্যগুলো পড়ি তাহলে এই বৈশিষ্ট্য মানে এই 4টা যৌগের বৈশিষ্ট্য আমার পড়া হয়ে যায়, যার ফলে আমরা কি করতে পারি, দ্রুত সময়ে তোমার হচ্ছে একটা গ্রুপের কমন বৈশিষ্ট্যগুলো আমি পড়ে ফেললাম। আলাদা করে ক্লোরিন পড়া লাগলো না, আলাদা করে ফ্লোরিন পড়া লাগলো না, আলাদা করে ক্লোরিন পড়া লাগলো না, আলাদা করে ব্রোমিন পড়া লাগলো না, আলাদা করে আয়োডিন পড়া লাগলো না। তো আমরা কী করলাম, একটা ক্লাসিফিকেশন করে নিছি যে ঠিক আছে এইগুলার একই মতো, তো এইগুলাকে আমরা এক জায়গায় রেখে দিই। এভাবে আমরা তো পর্যায় সারণীটা তৈরি করছি, তাই না?
তো এরকম দেখো 20 মিলিয়নের মতো জৈব যৌগ আছে, তুমি কি ধরে ধরে 20 মিলিয়ন পড়বা না। তো ওই জন্য আমরা কি করছি, একটা লিঙ্ক খুঁজে বের করছি যে আসো দেখি যে কোনটা কোনটার সাথে কানেক্টেড। তো এই কানেক্টেডগুলোকে আমরা কি করছি, ক্লাসিফাই করছি যে এইটা কমন জিনিস হচ্ছে এইটা, এই ফলে হচ্ছে এইটার মতো যতগুলো আছে সবগুলার বৈশিষ্ট্য এইটার মতো হবে। যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি যে ROH, এটা হচ্ছে তোমার অ্যালকোহলের সংকেত। এখন দুনিয়ার যত অ্যালকোহল আছে সবগুলার মধ্যে কিছু কমন বৈশিষ্ট্য আছে। একটু রেস্ট নেই, অনেকক্ষণ ধরে বক করতেছি। তো দেখো ROH এটা হচ্ছে অ্যালকোহল। তো দেখো দুনিয়ার যত অ্যালকোহল আছে সবগুলোর মধ্যে কিছু কমন বৈশিষ্ট্য আছে, ওই জন্য দুনিয়ার যত অ্যালকোহল আছে সবগুলোকে আমরা এটার মধ্যে ফেলাই দিছি। তারপর মনে করো আমরা বলতে পারি অ্যালকিন। ধরো অ্যালকিনের কথা বললাম, যেখানে কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে। তো কার্বন কার্বন ডাবল বন্ড যাদের মধ্যে থাকবে তাদের সবগুলোর ধর্ম দেখা যায় যে কিছু কমন কমন ধর্ম আছে। তো এই জন্য আমরা অ্যালকিনকে একটা ক্লাসের মধ্যে ফেলাই দিলাম। তো এই যে এগুলাকে আমরা বলতেছি একটা গোত্র বা ক্লাস, এটা হচ্ছে গোত্র। এখান থেকে আমাদের আসছে হচ্ছে সমগোত্র, যারা হচ্ছে একই গোত্রের মধ্যে পড়তেছে। যেমন মনে করো CH3OH আর CH3CH2OH, দেখো এটা শেষে OH আছে, এটা শেষে OH আছে। তো এই OH থাকার ফলে আমরা বুঝতেছি এটাও অ্যালকোহল, এটা হচ্ছে অ্যালকোহল। তাহলে এদের ধর্মে মিল থাকবে। এখন চিন্তা করো, তোমার যে গোত্র আছে, যে ফ্যামিলি আছে, মনে করো তোমার দাদা, তোমার বাবা, তোমার চাচা। তো দেখবা যে তোমার দাদার থেকে তোমার বাবা আসছে, চাচা আসছে, চাচার থেকে তুমি আসছো, আর তোমার চাচার মনে করো আরেকটা ছেলে আছে। তো দেখবা যে তোমার সাথে তোমার যে চাচাতো ভাই, ওর কিন্তু ধর্মের কিছু মিল আছে। তো ওই জন্য আমরা বলছি তোমরা একটা ফ্যামিলি। তো এই জন্য এদের যেহেতু ধর্মে মিল আছে, এই যে এটারও শেষে ওইস আছে, এটারও শেষে ওইস আছে, এই জন্য এদেরকে আমরা বলতেছি একটা ফ্যামিলি বা গোত্র। ওই জন্য আমরা বলতেছি এটা হচ্ছে সমগোত্র, একই গোত্রের লোক। বুঝতে পারছো? তো এদের কমন বৈশিষ্ট্য যদি আমরা পড়ে ফেলি, তাহলে এটারও কিছু কমন বৈশিষ্ট্য আমাদের জানা হয়ে যাবে, এটারও কিছু কমন বৈশিষ্ট্য আমাদের জানা হয়ে যাবে। এই জন্য আমাদের এই 20 মিলিয়ন আর পড়া লাগবে না। তখন আমরা যদি এই সমগোত্রের হেডিংগুলো পড়ি, যে এই গোত্রে যারা থাকে তাদের বৈশিষ্ট্য হচ্ছে এরকম, ওই গোত্রে যারা থাকে তাদের বৈশিষ্ট্য হচ্ছে এরকম, তাহলে আমরা বলতে পারবো যে ঠিক আছে, অ্যালকোহল যারা আছে তারা এইরকম বিক্রিয়া করে, যারা অ্যালকিন আছে তারা ওই রকম বিক্রিয়া করে। যেমন মনে করো কোনো, কেমনে বোঝাই, কোনো গোত্র মনে করো থাকে না, এটা হচ্ছে মনে করো যে কোনো গোত্র দেখা যায় যে একটু বেশি সম্মানীয় হয়, আবার কোনো গোত্র একটু দেখা যায় যে লোকজন বলে যে ঠিক আছে এই গোত্রের লোকজন একটু টেরা টাইপের। তো এই টাইপের আমরা ক্লাসিফিকেশন করতে পারি। তো এই গোত্রের লোকজন টেরা টাইপের মানে কি, মানে ওই গোত্রের মনে করে একটা ছেলে আছে, তো ওই যে বললাম যে ওই গোত্রের লোকজন একটু টেরা টাইপের, তার মানে বুঝতে হবে যে ওই ছেলেও একটু টেরা টাইপের। তো এইভাবে আমরা বুঝতে পারি যে ROH গোত্রটা, মনে করো ROH এর যে বৈশিষ্ট্য, এটাকে ফুয়েল হিসেবে ইউজ করা যায়। মনে করো এটা হচ্ছে ফুয়েল হিসেবে তো সবগুলোকে ইউজ করা যায় মোটামুটি। তো এটাকে বললাম যে এটা পোলারিটি শো করে, হালকা পোলারিটি শো করে, বা হচ্ছে তোমার পোলারিটি দেখায়। তো যেহেতু এটাও এই গোত্রের মধ্যে পড়তেছে, এটাও এই গোত্রের মধ্যে পড়তেছে, তাহলে এটাও পোলারিটি দেখাবে, এটাও পোলারিটি দেখাবে। এটার জন্য আমাদের আলাদা করে জানা লাগলো না। দ্যাটস ওয়াই আমাদের সমগোত্রীয় শ্রেণীটা দরকার। বুঝতে পারছো? যে 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 কারণে আমাদের পিরিয়ডিক টেবিলটা দরকার, ওই একই কারণে আমাদের সমগোত্রীয় শ্রেণীটাও দরকার। তো সমগোত্রীয় শ্রেণী কখন হবে, কেমনে হবে, এই জিনিসটা এখন আমরা দেখব। তো আমাদের টপিক হেডিং হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। তো সমগোত্রীয় শ্রেণী বা একই গোত্রে পড়তে হলে তোমার হচ্ছে 3টা শর্ত মেনটেন করতে হয়। 1 নম্বর শর্ত হচ্ছে ওদের ধর্মে মিল থাকতে হবে। যেমন তোমার
বাবার সাথে তোমার কিছু ধর্মের মিল আছে, ফেসের মিল আছে, ব্যবহারের মিল আছে, আচার ব্যবহারের মিল আছে, ওই জন্য তোমরা একটা ফ্যামিলি। তো এরকম এদের ধর্মে মিল থাকতে হবে। 2 নম্বরে এদের কি হইতে হবে, তোমার একটা জেনারেল ফর্মুলা থাকতে হবে। জেনারেল ফর্মুলা মানে একটা সাধারণ সংকেত দিয়ে এদেরকে প্রকাশ করা যাবে। যেমন মনে করো অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, তাই না? এটা দিয়ে দুনিয়ার যত অ্যালকেন আছে সবগুলাকে প্রকাশ করা যায়। তো এরকম একটা সাধারণ ফর্মুলা থাকতে হবে। তোমাদের আবার ওই যে একটা ফানি ভিডিও আছে না, যে লাফায় লাফায় হচ্ছে সাধারণ ফর্মুলা শেখায়, তো ওইভাবে শেখা লাগবে না। তো দেখো এরকম একটা জেনারেল ফর্মুলা থাকতে হবে। মনে করো যদি অ্যালকিন হয় তাহলে কি হয়, CnH2n হয়। তো এরকম একটা সাধারণ ফর্মুলা তাদের থাকতে হবে, যেটা দিয়ে তাদেরকে সবাইকে প্রকাশ করা যাবে। আর 3 নম্বরে তাদের হচ্ছে মিথিলিন মূলকের পার্থক্য থাকতে হবে। এটা তোমাদের কাছে একটু নতুন। এখন মিথিলিন মূলক কাকে বলে? আমরা তো মিথাইল মূলক পড়ছি, তাই না? অ্যালকাইল মূলক, অ্যালকাইল মানে কি, আমরা যদি অ্যালকেন থেকে হাইড্রোজেন একটা সরাই নেই তাহলে অ্যালকাইল পাওয়া যায়। আর যদি আমরা অ্যালকেন থেকে 2টা হাইড্রোজেন সরাই নিই তখন পাওয়া যায় হচ্ছে তোমার কি বলা হয় এটাকে, মিথিলিন বললাম। এটাকে কি বলবো তাহলে, মিথিলিন। এক্সাক্ট নামটা মাথায় আসতেছে না। এটাকে যদি আমরা অ্যালকাইল বলি তাহলে মিথিলিন হচ্ছে এটা তোমার CH2 বন্ড CH2, এখানে একটা বন্ড, এখানেও একটা বন্ড। তো অ্যালকেন থেকে যদি 2টা হাইড্রোজেন সরাই নাও তাহলে তখন হচ্ছে তোমার হচ্ছে অ্যালকিন, যা হোক এটা কিছু একটা পাওয়া যায় আর কি। মানে তুমি যখন হচ্ছে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরাবা তখন সেটাকে বলা হয় অ্যালকাইল। আর যদি 2টা হাইড্রোজেন সরাও তখন কি হবে, তখন মনে করো তোমার কাছে এক্সাম্পল দিয়ে বোঝাই। মনে করো তোমার কাছে ইয়া আছে, CH4 আছে, এটা থেকে একটা হাইড্রোজেন সরাইলে তুমি মিথাইল পাবা, CH3। দেখো 4টা ছিল, একটা হাইড্রোজেন চলে গেছে, এখানে একটা অবশ্যই বন্ড আসবে। এখন যদি তুমি 2টা হাইড্রোজেন সরাও CH4, তার থেকে যদি 2টা হাইড্রোজেন সরাও দেখো কি হবে, CH2 হবে, CH2। এখন হাত 2টা খালি হয়ে গেল, তার মানে এই পাশে একটা হাত, এই পাশে একটা হাত। এই মূলকটাকে বলা হয়, এটাকে বলা হয় মিথাইল, আর এইটাকে বলা হয় মিথিলিন। তো এই যে তোমার প্রথমত তো ধর্মে মিল থাকতে হবে, 2 নম্বরে একটা জেনারেল ফর্মুলা থাকতে হবে, এবং মিথিলিন মূলকের পার্থক্য থাকতে হবে। কীরকম পার্থক্য? মনে করো আমরা যদি বলি, এটা আশা করি সবাই লিখে নিছো। মনে করো তোমার কাছে CH3 CH2 CH3 আছে, তো এটা কি, প্রোপেন। তারপরেরটা কি, প্রোপেনের পর বিউটেন, তো CH3 CH2 CH2 CH3। তো এই দুটার মধ্যে পার্থক্য কি দেখো তো, এখানেও CH3 আছে, এখানেও CH3 আছে, এখানেও CH2 আছে, এখানেও CH2 আছে, এখানেও CH3 আছে, এখানেও CH3 আছে। এক্সট্রা আসছে কি, এই CH2টা। এই CH2টাকে আমরা কি বলতেছি, মিথিলিন। তো এই যে একটা মিথিলিনের পার্থক্য, তার মানে কি এরা হচ্ছে সমগোত্রীয়। তুমি যদি বিউটেনের পর পেন্টেনে যাও দেখবা যে বিউটেনের সাথে এরকম একটা মিথিলিনের পার্থক্য তৈরি হবে। মানে পরপর যদি দুইটাকে কম্পেয়ার করো তাহলে এই যে CH2 মূলকের পার্থক্য পাওয়া যাবে। যদি এই 3টা কন্ডিশন কেউ স্যাটিসফাই করে তাহলে তাদেরকে আমরা বলবো হচ্ছে সমগোত্রীয় শ্রেণী, বা তারা একই বংশের লোক।
বুঝতে পারছো? আচ্ছা, তো এখন কিছু জেনারেল ফর্মুলা আমি লিখে দিব, এটা আশা করি সবাই বুঝতে পারছো। কিছু জেনারেল ফর্মুলা আমি লিখে দিব বিভিন্ন গোত্রের, যেটা আমাদের হচ্ছে সামনে লাগবে, একেবারেই সবগুলা লিখে দিব। তো এগুলো আশা করি মুছে ফেলা যায় এখন। কারো কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্টে জানাইতে পারো, বা হচ্ছে আমাদের ডিসকাশন গ্রুপ আছে, ডিসকাশন গ্রুপে দিতে পারো। তাতেও যদি সলভ না পাও আমাকে মেসেজ করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা একটু ওই যে বললাম না ফ্লুইড এক্সাম, আমি কালকে ডুবে যাবো ভাই। আচ্ছা, ওই যে বললাম না আমাদের এই তোমার সমগোত্রীয় শ্রেণী পড়ার উদ্দেশ্য কি, আমরা যাতে ওই 20 মিলিয়নকে ছোট করে কয়েকটা গোত্রে ভাগ করতে পারি। ঠিক আছে, এই গোত্রের লোকজন এইরকম, ওই গোত্রের লোকজন এইরকম, এই গোত্রের লোকজন এইরকম। তো এরকম আমরা কিছু ক্লাসিফিকেশন করতে পারি। যেমন অ্যালকেন, আমরা বললাম এদের একটা সাধারণ সংকেত থাকবে, ওরকম অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। তারপর যদি হয় অ্যালকিন, বানানটা খেয়াল করো, ENE, এখানে এ এখানে ই, অ্যালকিন, অ্যালকিন হচ্ছে CnH2n। আর অ্যালকাইন যদি হয় তখন হয় হচ্ছে CnH2n-2, এটা হচ্ছে অ্যালকাইন। এই তিনটা হচ্ছে কোর জৈব যৌগ, এখানে শুধু হাইড্রোকার্বন থাকে, অন্য কিছু থাকে না। এরপর যারা আসে তারা হচ্ছে তোমার জাতক, মানে ওদের সাথে অন্য কিছু মিল থাকে, ওরা হচ্ছে এগুলা থেকে ডিরাইভড হয়ে আসে। যেমন মনে করো আমাদের কমন একটা জিনিস অ্যালকোহল, তো অ্যালকোহলের সংকেত হচ্ছে CnH2n+2, CnH2n+2O, এটা হচ্ছে আমাদের অ্যালকোহলের সংকেত। ইথার, অ্যালকোহলের সাথে ইথার আসে, দেখবো আমরা অ্যালকোহল আর ইথার একই রকম কাছাকাছি বৈশিষ্ট্য শো করে। তো ইথারের সংকেত হচ্ছে এই সেম তোমার CH কেন লিখতেছি বারবার, CnH2n+2O। তারপর হচ্ছে অ্যালকোহল ইথার একরকম আচরণ করে, দেখো দুইটার তোমার আণবিক সংকেত একই, কিন্তু এর নাম হচ্ছে অ্যালকোহল, এর নাম হচ্ছে ইথার। কেন অ্যালকোহল হয় কেন ইথার হয় সামনে পড়বো, এখন মাথার উপর দিয়ে গেলেও কোনো সমস্যা নেই, সামনে পড়বো। এই যে এই দুইটার কারণে দেখো আমরা একটু আগে সমানতা বললাম না, যে সমানতাতে কি হয় তোমাদের হচ্ছে এই আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত আলাদা। দেখবা যে এটার গাঠনিক সংকেত একরকম, এটার গাঠনিক সংকেত আরেক রকম, যার ফলে এটা হচ্ছে অ্যালকোহল, এটা হচ্ছে ইথার। যখন ডিটেলসে পড়াবো তখন বুঝতে পারবা। তারপর একই রকম আচরণ করে তোমার হচ্ছে অ্যালডিহাইড কিটোন। তো অ্যালডিহাইডের সংকেত হচ্ছে অ্যালডিহাইড CnH2nO, আর কিটোনেরও সেম সংকেত CnH2nO, এটা হচ্ছে অ্যালডিহাইড কিটোন। আর অর্গানিক অ্যাসিড আর এস্টার, মানে ও এস্টার তো অর্গানিক অ্যাসিডের জাতক। তো দেখো আমরা কি কি পড়লাম এ পর্যন্ত, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, ইথার, অ্যালডিহাইড কিটোন। আর আরেকটা জিনিস আমাদের জানা লাগবে, সেটা হচ্ছে অ্যাসিড, অর্গানিক অ্যাসিড। অ্যাসিডের সংকেত হচ্ছে এটা CnH2n+2O2, সরি +2 হবে না, CnH2nO2, এটা হচ্ছে আমাদের অ্যাসিডের সংকেত। তো এই কয়টা জিনিস আমরা হচ্ছে পড়ব, তার সাথে আরও কিছু জিনিস অ্যাড হবে সামনে, কোনো সমস্যা নেই। তো এগুলোর একটু সাধারণ সংকেত একটু মনে রাখিও, দেখে যাতে চিনতে পারো। দেখো এই দুটো সমানতা প্রদর্শন করে, এই দুটো সমানতা প্রদর্শন করে, এই জন্য এই দুটোকে
একসাথে লিখছি আমরা। তো এরপর কি আছে, এরপর জাস্ট আমাদের আর আজকের ক্লাসের লাস্ট টপিকে আমরা চলে আসছি। এটা আশা করি সবাই লিখে ফেলছো। আচ্ছা মিশাই দিই, ঠিক আছে। আজকের লাস্ট টপিক আমাদের কার্যকরীমূলক। কার্যকরীমূলক কারা? কার্যকরীমূলককে আমরা বলতে পারি নাটের গরু। নাটের গরু শব্দটা শুনছো না? এরা কি করে, মনে করো একটা গ্যাং আছে বা একটা গ্রুপ আছে, ওই হচ্ছে লিডার। তো ও যেরকম, ওর হচ্ছে পুরা টিমটা ওইভাবে পরিচালিত হয়। এখন তোমার লিডার যদি ভালো হয় তাহলে তোমার টিম ভালো চলবে, যদি তোমার লিডার খারাপ হয় তাহলে তোমার টিম খারাপ চলবে। তো তোমার লিডার যেরকম হবে তোমার পুরা টিমটা ওইটার উপর নির্ভর করবে। এরকম কার্যকরীমূলক বা এমন একটা জিনিস যেটা হচ্ছে একটা চেইনের মধ্যে থাকবে, একটা অর্গানিক কম্পাউন্ডের মধ্যে থাকবে, যেটা হচ্ছে ওই চেইনটাকে কন্ট্রোল করবে যে ওইটা চেইনটা কি হবে। যেমন মনে করো CH3 CH2OH, এই OHটা হচ্ছে কার্যকরীমূলক। কারণ কি, এখানে থাকার ফলে এই জিনিসটা অ্যালকোহল হয়ে গেছে। যদি এখানে না থাকতো তাহলে এটা অন্য কিছু হইতো, কিন্তু যেহেতু এখানে আছে সেই জন্য হয়ে গেছে অ্যালকোহল। তো এই জন্য এই OHটাকে আমরা বলতেছি হচ্ছে কার্যকরীমূলক। এরকমভাবে অনেকগুলা কার্যকরীমূলক দেখাবো। তো কার্যকরীমূলক হওয়ার শর্ত হচ্ছে দুইটা, একটা হচ্ছে চেইনে থাকবে, আর 2 নম্বরে হচ্ছে ধর্ম নির্ধারণ করে দিবে। মানে হচ্ছে যেমন বললাম তো, অ্যালকোহল, তোমার টিম লিডার যদি ভালো হয় তাহলে তোমার বাকি টিমটা স্মুথলি চলবে। এরকম কি করতেছে, অ্যালকোহল যেহেতু ওএসটা ডিটারমাইন করে দিচ্ছে যে এই বাকি যা কিছু আছে সব কিছুকে অ্যালকোহলের মতো আচরণ করতে হবে। এখানে যদি অ্যালকোহলের বদলে ধরো থাকতো হচ্ছে COOH, তাহলে এটা কি অ্যাসিডের কার্যকরীমূলক। তো এটা পুরাটা অ্যাসিডের মতো কাজ করতো। এই দেখো এই পার্টটা কিন্তু চেঞ্জ হয় নাই, চেঞ্জ হয়েছে কোন পার্টটা, এই পার্টটাতে যদি অ্যাসিড বসাই দেয় এই পুরা পার্টটা অ্যাসিডের মতো কাজ করবে। যদি অ্যালকোহলের কার্যকরীমূলক বসাই দেয় অ্যালকোহলের মতো কাজ করবে। বুঝতে পারছো? তো চেইনে থাকতে হবে এবং ধর্ম নির্ধারণ করে দিতে হবে যে কোনটা কি হিসেবে কাজ করবে। এই দুটো যদি ফুলফিল করে তাকে আমরা বলি হচ্ছে কার্যকরীমূলক। তো এখন আমরা বেশ কিছু কার্যকরীমূলক তোমাদের লিখে দিব। এটা আশা করি বুঝতে পারছো। এখন শক্তির ভিত্তিতে একটা চেইনে অনেকগুলো হচ্ছে কার্যকরীমূলক থাকতে পারে, মনে করো 2-3টা কার্যকরীমূলক থাকতে পারে। তখন হচ্ছে চিন্তা করতে হয় যে কার ক্ষমতা বেশি। মনে করো থাকে না যে একটা টিমে অনেকগুলো লিডার, মানে লিডার মনোভাবের অনেকে আছে যে আমিও লিডার হইতে চাই, ওও লিডার হইতে চায়, আরেকজনও আবার লিডার হইতে চায়। তখন কি হয়, যার পাওয়ার বেশি সে লিডার হয়ে যায়। তো এরকম মনে করো একটা চেইনের মধ্যে অনেকগুলা তোমার হচ্ছে থাকতে পারে, কার্যকরীমূলক থাকতে পারে, 2টা বা 3টা থাকতে পারে। তো আমাদের তখন দেখতে হয় যে কার শক্তি বেশি। তো আমি শক্তির ক্রম অনুযায়ী তোমাদের শিখাই দিই। তো সবার থেকে স্ট্রং হচ্ছে আমাদের COOH, এটা হচ্ছে সব থেকে স্ট্রং বন্ড। COOH এটার নাম হচ্ছে অ্যাসিড, মানে এটা যদি কোথাও থাকে তাহলে অ্যাসিড প্রকাশ করে। তারপর হচ্ছে COR, এটা হচ্ছে এস্টার, সামনে পড়বো আমরা, এগুলো সবগুলো সামনে পড়ানো হবে। আজকে ঘাবড়ানোর কিছু নেই, জাস্ট দেখতে থাকো, নোট করতে থাকো, কয়েকদিন পর দেখবে যে এমনিতেই সব বুঝে গেছো, ঠিক আছে। তো তারপর আসে হচ্ছে আমাদের COX, অ্যাসিড হ্যালাইড। এই COX, এক্স মানে হচ্ছে হ্যালোজেন। এই যে OR বা OH এইটাকে রিপ্লেস করে হ্যালোজেন যদি বসে তখন সেটাকে বলা হয় অ্যাসিড হ্যালাইড। এটাকে আমরা বলতে পারি অ্যাসিড হ্যালাইড। তো এটা কেমনে আসলো, যখন অ্যাসিড পড়াবো তখন বুঝতে পারবা।
ওই যে বললাম এখন সব কিছুই বুঝবা না, সব কিছু যে বুঝবে এখন তেমন না, যখন পড়াবো সব কিছু তারপর বুঝবা। তারপর আসে হচ্ছে আমাদের CONH2, এটা হচ্ছে অ্যাসিড অ্যামাইড। তারপর আসে আমাদের সায়ানাইড, এটা হচ্ছে সায়ানাইড। তারপর আসে হচ্ছে CHO, এটা যদি কোথাও থাকে তাহলে অ্যালডিহাইড প্রকাশ পায়। আর যদি CO আসে কোথাও, এরকম CO আসে, ডাবল বন্ড, দুই পাশে দুইটা বন্ড CO, তাহলে এটাকে প্রকাশ পায় কিটোন। তারপর যদি আসে হচ্ছে OH, এটা হচ্ছে আমরা জানি অ্যালকোহল। দেখা যাচ্ছে তাই না? হ্যাঁ দেখা যাচ্ছে। তারপর যদি এটা আসে SH, এটাকে বলা হয় হচ্ছে থায়োল, THIOL, থায়োল। তারপর আমাদের আসতে পারে NH2, NH2টাকে আমরা বলি হচ্ছে অ্যামিনো। এখন হয়তো বা গোজামিল লাগতে পারে যে ভাই এগুলো তো পড়ি নাই কিছু, কেমনে কি বুঝবো? এগুলো আমরা সবগুলা ডিটেলসে পড়বো, বুঝতে পারছো? ডিটেলসে যখন পড়াবো তখন হচ্ছে একে একে ধরে ধরে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এখন এগুলোর একটু স্ট্রাকচার ভেঙে দেখাই তোমাদের। এই যে COOHটাকে যদি তুমি ভাঙো তাহলে এরকম পাবা, সি, এরকম সি বন্ড, C ডাবল বন্ড OH, O বন্ড H, এরকম। এটাকে যদি ভাঙো তাহলে পাবা হচ্ছে C ডাবল বন্ড O বন্ড R। এটাকে যদি ভাঙো C ডাবল বন্ড O, এখানে আছে X। এটাকে যদি ভাঙো তাহলে পাবা হচ্ছে C ডাবল বন্ড O NH2। এখন তুমি বলতে পারো ভাইয়া আপনি তো এক লাইনে লিখতেছেন, আমরা কেমন লিখবো? এগুলা এখন মেমোরাইজ করা লাগবে না, জাস্ট দেখতে থাকো। এগুলো সামনে এমনিতেই তুমি নিজেই বুঝতে পারবা যে কেমনে আমি লিখতেছি, বুঝতে পারছো? এগুলো জাস্ট দেখতে থাকো, তোমার এফোর্ট দেওয়া লাগবে না। তুমি জাস্ট দেখতে থাকো, নোট করতে থাকো, প্রতিদিন একবার করে চোখ বোলাইতে থাকো, ক্লাসে ঢোকার আগে একবার করে দেখে আসো, জাস্ট তাতেই হবে। তারপর যদি সায়ানাইড, সায়ানাইড হচ্ছে এরকম থাকে C ট্রিপল বন্ড N। তারপর যদি CHO থাকে তাহলে এরকম থাকে C ডাবল বন্ড OH, এরকম। আর কিটোন থাকলে এরকম থাকে C ডাবল বন্ড O, এরকম। অ্যালকোহল থাকলে এটা তো O বন্ড H। আর থায়োল অ্যামিনো লাগে না আর কি। তো এগুলো মোটামুটি এই স্ট্রাকচারগুলো জানলেই হয়। তো এগুলো আমরা সামনে হচ্ছে যখন আরও ডিপে ঢুকবো তখন এগুলো এমনিতেই দেখবা যে এগুলো কেমনে আসে, কেমনে আমি লিখছি এক লাইনে, একবারে কেমনে লিখতে পারতেছি, এগুলো তোমরাও একবারেই লিখতে পারবা। তো তোমাদের কাজ হইতেছে জাস্ট দেখতে থাকা, তোমাদের বেশি এফোর্ট দেওয়ার দরকার নেই যে এটা আমাকে আজকে বুঝতেই হবে বা আজকে আমাকে এটা বুঝে উঠতেই হবে। এরকম টেন্ডেন্সি থাকলে তুমি অর্গানিক শেষ করতে পারবে না, কারণ অর্গানিক একটা আরেকটার সাথে কানেক্টেড। দেখো এটা হচ্ছে শক্তিমাত্রার ক্রম, তুমি যত নিচ থেকে উপরের দিকে যাবা শক্তি তত বাড়বে। যদি কোথাও একসাথে দুইটা থাকে তখন এই চারটাতে আসবা, এসে দেখবা যে কোনটা শক্তি বেশি, যেটা শক্তি বেশি ও হচ্ছে লিডার হয়ে যাবে। তখন মনে করো COOH আছে, OH আছে, যেহেতু OH নিচে এর শক্তি কম, COOH উপরে শক্তি বেশি, তাহলে COOH হয়ে যাবে কার্যকরীমূলক, বুঝতে পারছো? তখন এটা অ্যাসিড হিসেবে কাজ করবে। এগুলো নামকরণ পড়াইলে আরও ডিটেলসে একদম বুঝে যাবা। তো নামকরণ যেহেতু ইম্পর্টেন্ট না, ওই জন্য আমরা শেষে পড়াবো। তো আজকের ক্লাস মোটামুটি এ পর্যন্তই। তো এর পরের ক্লাসে হচ্ছে আমরা সমানতা শুরু করব। সমানতা হয়তো বা 2 ক্লাস লাগতে পারে, হ্যাঁ 2 ক্লাসে হয়ে যাওয়ার কথা। তো আজকে আমরা কি পড়লাম, যেহেতু স্মার্ট বোর্ড নাই, না হলে রিক্যাপ করে দিতাম। তো আজকে আমরা পড়লাম হচ্ছে একটু অর্গানিক কম্পাউন্ড কীভাবে আসছে এগুলো একটু ডিসক্রাইব করার চেষ্টা করছি। তারপর হচ্ছে আমরা তোমার ক্লাসিফিকেশন দেখছি, এর সংখ্যাধিক্যের কারণ দেখছি, তারপর হচ্ছে এদের বৈশিষ্ট্য দেখছি, তারপর হচ্ছে কার্যকরীমূলক দেখলাম, তারপর হচ্ছে তোমার কি বলে সমগোত্রীয় শ্রেণী দেখলাম, কেন হয়, কিভাবে হয় এগুলো দেখলাম, সমগোত্রীয় শ্রেণী কেন লাগে এগুলো দেখলাম।
তো এই জিনিসগুলো একটু তোমরা হচ্ছে ভালো করে নোট ডাউন করে রাখিও, পরের ক্লাসে আসার আগে একটু রিভিশন দিয়ে আসবা, তাতেই হবে। তোমাদের জাস্ট এফোর্ট দেওয়া লাগবে না, তুমি জাস্ট নোট করো, একটু রিভিশন দাও, তো জাস্ট হয়ে যাবে। দেখবা যে ধীরে ধীরে সবই ক্লিয়ার হয়ে যাচ্ছে। প্রথমে একটু গ্যাঞ্জাম মনে হবে, কারণ এখানে সবগুলো জিনিস একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড। আবারও বলতেছি, এই কথাটা আমি পুরো অর্গানিক জুড়েই তোমাদের বলতে থাকবো, যে বারবার বলতে থাকবো যে একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড। এখনই তোমার কাছে 100% সব কিছু ক্লিয়ার হবে না। দুনিয়ার সব থেকে সেরা টিচার এসে পড়াইলেও তোমার কাছে 100% ক্লিয়ার হবে না, যতক্ষণ পর্যন্ত না তুমি পুরাটা শেষ করতেছো। তো ওই জন্য ধৈর্য নিয়ে পুরাটা শেষ করতে হবে। পুরা শেষ করার পর যদি তুমি না বোঝো তাহলে আমার ফল্ট, ঠিক আছে? তো আজকের ক্লাসে আশা করি ফ্লুইড ক্লাস ভাই, আমি নিজে ডুবে আছি। আচ্ছা, আজকের ক্লাসে হচ্ছে, আচ্ছা থ্যাংক ইউ আশিক ফর ইয়োর কমপ্লিমেন্ট। আজকের ক্লাসে এই পর্যন্তই থাকি আমরা। পরের ক্লাসে আমরা, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা পড়বো, এগুলো একটু মুখস্থ পার্টে। রংপুর জিতে গেছে না? কয় রানে জিতলো ভাই? আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা আইসোমেরিজম শুরু করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকেও, সুস্থ থেকেও। কালকে আমার ফ্লুইড এক্সাম, ভেঙে যায় নাকি ডুবে যায় নাকি আল্লাহ ভালো জানে, দেখা যাক, দোয়া করিও। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দোয়া করিও।